আচ্ছা, শোনা যাচ্ছে ঠিকঠাক? যাচ্ছে না। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আজকে শুরু করব চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার চেয়ারম্যান যেমন লোকসভায় স্পিকার থাকেন, তেমন রাজ্যসভায় একজন চেয়ারম্যান থাকেন। লোকসভায় স্পিকার সেই সভার সভাপতিত্ব করেন, রাজ্যসভায় স্পিকার রাজ্যসভার সভাপতিত্ব করেন। এবারে তোমরা ভাইস চেয়ারম্যান পড়ার সময় জেনেছিলে যে এই ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, চেয়ারম্যান কেন বলছি, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, বানান ভুল আছে, বুঝতেই পারছো, এটা ঠিক করার কিছু নেই, নিজেরা করে নেবে। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এটা পড়ার সময় পড়েছিলে যে তিনি এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, অর্থাৎ রাজ্যসভার তিনি হচ্ছেন, তার পদাধিকার বলে, বাংলায় যদি অন্যরকম ভাবে বলতে চাই তাহলে ভাইস চেয়ারম্যান পদাধিকার বলে তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন। এক্স অফিসিও চেয়ারম্যান মানে ওনার অফিস বাদ দিয়েও ওনার যে অতিরিক্ত দায়িত্ব যেটা ওনাকে সামলাতে হয় কনস্টিটিউশন দিয়েছে সেটা, ঠিক আছে? তাহলে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এবং তোমরা জানো এটা একেবারেই আমরা আমেরিকান ভাইস প্রেসিডেন্টের যে পোস্ট সেটাকে ফলো করেছি এক্ষেত্রে। আমেরিকার ভাইস প্রেসিডেন্টও কিন্তু আমেরিকার যে উচ্চকক্ষ সেনেট সেখানকার সভাপতিত্ব করে থাকে, এটা তোমরা জানো, আগে পড়েছো। নেক্সট বুলেটিনটা কি বলছে, when the vice president acts as the president of India, যখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে অ্যাক্ট করে, তোমরা এটাও পড়েছো যে ভাইস প্রেসিডেন্ট কখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে কাজ করে, যখন প্রেসিডেন্ট ভ্যাকান্ট হয়ে যায়, অ্যাবসেন্টের সময় নয়। প্রেসিডেন্ট পদটা যদি ভ্যাকান্ট থাকে তাহলেই ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের মতো করে কাজ করতে পারে। হি ডাজ নট পারফর্ম দ্য ডিউটিস of the office of the chairman of Rajya Sabha, তাহলে কি বলছে, when the vice president acts as the president of India he does not perform the duties of the chairman of Rajya Sabha। সিম্পল ব্যাপার, যে ভাইস প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্টের সমস্ত কাজকর্ম করবে, তোমরা জানো তখন তিনি প্রেসিডেন্টের স্যালারি পান, শুধু তাই নয়, সেই সময় তিনি প্রেসিডেন্টের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন, এমনকি তখন ওনার সিগনেচারেই, তিনি প্রেসিডেন্ট অ্যাকচুয়ালি, সেই সময় ওনার সিগনেচারেই বিলগুলো সব অ্যাক্ট হয়ে যায়। তাহলে সেই সময় নিশ্চয়ই প্রেসিডেন্ট হিসেবে তিনি অ্যাক্ট করছেন, তাই প্রেসিডেন্ট নিশ্চয়ই রাজ্যসভার চেয়ারম্যান হতে আসবেন না। তাই রাজ্যসভার চেয়ারম্যান এই সময় কিন্তু, রাজ্যসভার চেয়ারম্যানের পদে এই সময় কিন্তু তিনি আসেন না। কখন আসেন না? যখন তাকে প্রেসিডেন্টের মতো অ্যাক্ট করতে হয় বা প্রেসিডেন্টের পদে বসে কাজ করতে হয়। নেক্সট কি বলছে, দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ক্যান বি রিমুভ। তাহলে একটা এখানে কথা, যে এই রাজ্যসভার চেয়ারম্যান পদটা বা রাজ্যসভায় তখন সভাপতিত্ব কে করবে, যখন প্রেসিডেন্টের মতো করে কাজ করবে ভাইস প্রেসিডেন্ট, তখন রাজ্যসভায় চেয়ারম্যানের কাজটা কে করবে বলো তোমরা কেউ, দেখি। স্যার ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান অ্যাকচুয়ালি বলা হয় না, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, ঠিক আছে? ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা। আর ডেপুটি চেয়ারম্যানও যদি না থাকে তাহলে ওই যে বলেছিলাম চেয়ারপারসনের একটা প্যানেল থাকে, বোঝা গেল? আচ্ছা, পরের বুলেটিনে কি বলছে দেখো, পরেরটা দেখছি, পরের লাইনটা, দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা ক্যান বি রিমুভ ফর দ্য অফিস অনলি ইফ হি ইজ রিমুভ ফ্রম দ্য অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট। খুব ইম্পর্টেন্ট, রাজ্যসভার চেয়ারম্যানকে আলাদা করে রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে সরানো যায় না, বোঝা গেল? তাকে সরাতে গেলে ভাইস প্রেসিডেন্টের যে রিমুভাল প্রসেস, সেই রিমুভাল প্রসেসে ভাইস প্রেসিডেন্টকে সরাতে হবে। ভাইস প্রেসিডেন্ট সরে গেল, তাই রাজ্যসভার চেয়ারম্যান পদ তার থেকে চলে গেল। কিন্তু ভাইস প্রেসিডেন্ট কেউ থাকবে, ভাইস প্রেসিডেন্টকে না সরিয়ে আলাদা করে রাজ্যসভার চেয়ারম্যানকে সরাবো, এমনটা হয় না। যেহেতু বাই ডিফল্ট ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, যেটা আমেরিকান সিস্টেম থেকে নেওয়া হয়েছে, যে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি কিন্তু তার পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হবেন। তাই রাজ্যসভার চেয়ারম্যানকে অফিস থেকে আলাদা করে রিমুভ করা যায় না। তখনই রিমুভ করা যায় অনলি ইফ হি ইজ রিমুভ ফ্রম দ্য অফিস অফ ভাইস প্রেসিডেন্ট। যদি তাকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে রিমুভ করে দেওয়া হয়, তার মানে তিনি আর রাজ্যসভার চেয়ারম্যানও থাকছেন না। পরের বুলেটিন,
দ্য পাওয়ার্স অ্যান্ড ফাংশন অফ চেয়ারম্যান, এটা কেটে দাও, অফ চেয়ারম্যান অফ রাজ্যসভা আর সিমিলার দোজ অফ দ্য স্পিকার ইন দ্য লোকসভা। রাজ্যসভার চেয়ারম্যানের পাওয়ার এবং ফাংশন গুলো লোকসভার চেয়ারম্যানের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ লোকসভা স্পিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ। রাজ্যসভায় চেয়ারম্যান কি কাজ করেন, লোকসভায় স্পিকার যে যে কাজগুলো করে থাকেন রাজ্যসভায় চেয়ারম্যান সেই কাজগুলো করে থাকেন। কিছু পার্থক্য আর থাকবে অবশ্যই, যেমন লোকসভায় বসে স্পিকার তিনি কোনো বিল মানি বিল কিনা সেটা ঠিক করতে পারেন, তাহলে কি রাজ্যসভা থেকে চেয়ারম্যান কোনো বিল মানি বিল কিনা সেটা ঠিক করতে পারবে? কি মনে হয় তোমাদের? যুথিকা, কি মনে হয় এই ব্যাপারে? যুথিকা কি আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যেটা, সেটা হলো যে রাজ্যসভা এখানে বলা হয়েছে যে রাজ্যসভা চেয়ারম্যান সেই কাজগুলোই করে যেগুলো লোকসভা স্পিকার লোকসভায় করে থাকে। তাহলে লোকসভা স্পিকার লোকসভায় কোনো একটা বিলকে মানি বিল হিসাবে ডিক্লেয়ার করতে পারে, রাজ্যসভার চেয়ারম্যান কি রাজ্যসভাতে কোনো বিলকে মানি বিল হিসাবে ডিক্লেয়ার করতে পারবে? না স্যার। আচ্ছা, কেন পারবে না মনে হয় তোমার? ডিটেলস। স্যার ডিটেলস তো জানি না, কিন্তু স্যার যে কোনো বিলকে ওই লোকসভাতেই মানি বিল হিসেবে ইন্ট্রোডিউস করা হয়। আচ্ছা, সুতপা, সুতপা হ্যাঁ স্যার। একটু গুছিয়ে বলো দেখি। স্যার লোকসভাতেই তো মানি বিলটাকে ইন্ট্রোডিউস করা হয়, রাজ্যসভাতে তো মানি বিল করা হয় না। মানি বিল রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করা হয় না। আচ্ছা, প্রথমত বলি যে কোনো একটা বিল মানি বিল কিনা সেটা ঠিক করার দায়িত্ব কনস্টিটিউশন দিয়েছে স্পিকারকে, বোঝা গেল, চেয়ারম্যানকে দেয়নি। কনস্টিটিউশন একেবারেই লোকসভা স্পিকারকে ঠিক করতে বলেছে কোনো বিল মানি বিল অর নট। কত নম্বর আর্টিকেলে এটা আছে? কত নম্বর আর্টিকেলে এটা? 110। 110 বলছে সুতপা, ঠিক বলছে? টুম্পা কি বলছে, কত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 110 নম্বর আর্টিকেলে বলছে যে স্পিকার ঠিক করতে পারবে কোনো বিল মানি বিল কিনা, সেখানে তো চেয়ারম্যানের কথা বলা হয়নি। এটা হচ্ছে প্রথম কথা, যে তাই রাজ্যসভার চেয়ারম্যান যদি কোনো বিল পড়ে মনে হয় যে এই রে এটা ভুল করে রাজ্যসভা এসে গেছে, এটা তো আসলে মানি বিল, সে এটাকে ডিক্লেয়ার করতে পারবে না। হ্যাঁ, এই কথা ঠিক যে মানি বিল লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়, মানি বিল লোকসভাতে ইন্ট্রোডিউস করা হয়, লোকসভা থেকে পাশও হয়, রাজ্যসভাতে সেটাকে নিয়ে যাওয়া হয়, সেটা নিয়ে আলাপ আলোচনা হয়, কিন্তু রাজ্যসভাতে সেটা পাশ করাতে হয় না, বোঝা গেল? আবার এটাও কেউ ভাববে না যে মানি বিল রাজ্যসভাতে পাশ করাতে হয় না বলে মানি বিল আর রাজ্যসভাতে যাবেই না, রাজ্যসভার কোনো অধিকার নেই মানি বিল নিয়ে আলোচনা করার, এমনটা কিন্তু নয়, ঠিক আছে? আচ্ছা, কিন্তু সংবিধান কি বলছে? সংবিধান বলছে কোনো একটা বিল মানি বিল কিনা সেটা ঠিক করার ক্ষমতা আছে স্পিকারের। তাই যদি দেখা গেল আমি এখন অর্থমন্ত্রী হয়ে গেলাম, কিছুই বুঝি না, তাই তো, তো এখন হ্যাঁ একটা জিনিস বুঝি, অর্থমন্ত্রীদেরকে কি করে কাটি করতে হয়, কে ভালো কে খারাপ সেটা বলতে পারি, এটা সবাই পারে। যেমন আমি বিরিয়ানি রান্না করতে পারি না, কিন্তু কোন দোকানের বিরিয়ানি ভালো সেটা তো বলা যেতেই পারে, সেটা আবার আমাকে খুব একটা দোষ দেওয়া যায় না যে স্যার তাহলে আপনি কেন বলেন এই অর্থমন্ত্রী ভালো ছিল ওই অর্থমন্ত্রী খারাপ। যাই হোক, এবার ভাবো তাই বলে আমাকে দেখা গেল নির্মলা সীতারামন রেগে মেগে দায়িত্ব দিয়ে দিল, বেটা তুই বড় বড় কথা বলিস, তুই নে চালা। তো কি করবো, আমি তো কিছুই বুঝি না, দেখা গেল ভুল করে মানি বিল নিয়ে রাজ্যসভায় চলে গেলাম, সেখানেও কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান বিলটাকে পড়ে বলতে পারবে না যে ভুল করে এটা এখানে কেন এলো, এটা তো মানি বিল, কারণ কোনো একটা বিল মানি বিল কিনা সেটা সার্টিফাইড করার অধিকার স্পিকারকে দেয়া হয়েছে, বোঝা গেল? তাহলে বিলটা নিয়ে চেয়ারম্যান কি করবে? বিলটা নিয়ে চেয়ারম্যানের মতো তার পক্ষে আলোচনা শুরু করে দেবে,
এবং ততক্ষণ নিশ্চয়ই সেটা লোকসভার কক্ষে চলে যাবে, তাই তো? বিলটা এলো, আমি ভুল করে কি করলাম, আমি ভুল করে এই বিলটা রাজ্যসভা, এটা ধরে নাও রাজ্যসভাতে নিয়ে গেলাম। চেয়ারম্যান কোনো একটা বিল, মানি বিল, চেয়ারম্যান কি করলো, সেটাকে বললো যে এটা পড়া হলো, আলাপ আলোচনা হলো, তার মধ্যে নিশ্চয়ই এটা লোকসভাতেও চলে যাবে। এমনটা তো নয় এটা এখানে পাস হবে তারপর এখানে যাবে, এরকম কোনো নিয়ম নেই। ঠিক আছে? তো লোকসভাতেও যখন ইন্ট্রোডিউস হলো, লোকসভা স্পিকার এটা পড়ে বলে দিল যে এই বিলটা মানি বিল, এটা কিন্তু অর্ডিনারি বিল নয়। তখন স্পিকার যখন এটাকে মানি বিল বলে দিল, তার মানে এখানেও আলাপ আলোচনা হবে, কিন্তু ভোটটা কেবলমাত্র এখানে হবে। আর এখানে আলাপ আলোচনা হয়েই শেষ, এখানে ভোটাভুটি আর হবে না। বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ স্যার। প্রিয়া, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা খুব ভালো করে হ্যাঁ। মনে রেখো, কারণ অনেকে ভাবে যে মানি বিল বোধহয় রাজ্যসভাতে যাবেই না বা আলাপ আলোচনাও হবে না। মানি বিল রাজ্যসভাতে যাবে, আলাপ আলোচনা হবে, সব হবে। মানি বিল রাজ্যসভা থেকে পাশ করাতে হয় না, সেই জন্য ভোটাভুটি হবে না। আচ্ছা, নেক্সট, কেন মানি বিল পাশ করাতে হয় না, এটার আবার একটা প্রশ্ন আছে, যে মানি বিল রাজ্যসভা থেকে পাশ করাতে হয় না কেন স্যার? তার মূল কারণ যেটা, সেটা হচ্ছে হয় না মানে রাজ্যসভা কেন মানি বিল ভোটাভুটিটা কেন হবে না? কারণ সংবিধানে বলা আছে কোনো বিলকে যদি স্পিকার মানি বিল বলে দেয়, তাহলে সেই বিলটা রাজ্যসভা থেকে না পাস করালেও লোকসভা পাস করিয়ে দিলেও প্রেসিডেন্ট সেটাতে সিগনেচার করতে পারে। এটা প্রেসিডেন্টের একটা ফিনান্সিয়াল পাওয়ারের মধ্যে পড়ে, তোমরা প্রেসিডেন্ট হওয়ার সময় পড়েছো। তাই রাজ্যসভা দেখলো যে যে বিলটা ভোটাভুটি করে কোনো লাভ নেই, অর্থাৎ আমি যদি ভোট দিয়ে নাও করি, আমার 250 জনের মধ্যে যদি 200 জন বিলের বিপক্ষে ভোট দেয়, তাহলেও সেই ভোটটার যখন কোনো ভ্যালিডিটি নেই, তাহলে সেখানে ভোট দেওয়ার তো কোনো মানে হয় না, বা ভোটাভুটি করার মানে হয় না। তাই রাজ্যসভায় ভোটাভুটি এটা হয় না। এরপরে আরো একটা কথা আসতে পারে, যে স্যার মানি বিলটাকে এইরকম ভাবে কনস্টিটিউশনাল মেকাররা কেন করলো, যে মানি বিল রাজ্যসভায় আলাপ আলোচনা হবে না, কেবলমাত্র লোকসভায় আলাপ আলোচনা হবে? মানি বিল হচ্ছে এমন এক ধরনের বিল, যে বিলটার মধ্যে অর্থ সংক্রান্ত ব্যাপারগুলো থাকে, এবং এটা সরকার পক্ষ, অর্থাৎ যারা সরকার গড়েছে, তারা কিছু গভর্নমেন্টের ফান্ড ক্রিয়েট করতে চায়, বা কিছু টাকা পয়সা যেটা সাধারণ মানুষের মধ্যে বা ভারতবর্ষের বেশ কিছু ডেভেলপমেন্টের কাজে তারা লাগাতে চায়। তাহলে গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কোনো একটা সরকার বা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সরকার বা কোনো একটা জোট সরকার, তারা সরকার চালাচ্ছে। তাই তাদের এই ক্ষমতা দেওয়া উচিত যে তারা চাইলেই কোনো একটা জায়গায় রাস্তার উন্নয়নের জন্য, লাইট লাগানোর জন্য, জলের জন্য, বা কোনো একটা কাজের জন্য, বাঁধের জন্য, যে কোনো প্রকল্পের জন্য তারা টাকা পয়সা ওখান থেকে নিজেদের মতো করে স্যাংশন করবে, তাই তো? সেখানে রাজ্যসভা, যেখান থেকে তারা সরাসরি ভোটে লড়েনি, অথবা সরাসরি ভোটে লড়াটা বড় কথা নয়, যে তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা বা রাজ্যসভার সংখ্যাগরিষ্ঠতা দেখে তো আমরা সরকার নির্বাচন করি না, তাই তো? লোকসভার সংখ্যাগরিষ্ঠতা থেকে সরকার নির্বাচন করি। তাই লোকসভা যদি চায়, তাহলেই কিন্তু এই সমস্ত মানি বিল গুলো পাশ করিয়ে রাষ্ট্রপতি সম্মতি থাকলে তারা কাজ করতে পারে। মানি বিল মানেই কি? উন্নয়নমূলক বিল, যেখানে টাকা পয়সা বিভিন্ন খাতে তৈরি হবে। তাই কনস্টিটিউশনের মেকাররা এই সিদ্ধান্ত নিয়েছিল, যাতে ইমিডিয়েট এটা এফেক্ট করা যায়, সময় না বেশি লাগে। বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, পরের পয়েন্টটাতে কি বলছে, বাট লাইক দ্য স্পিকার, কিন্তু স্পিকারের মতো দ্য চেয়ারম্যান অলসো, এটা অলসো হবে, দেখে বোঝা যাচ্ছে তো? এটা ঠিক করে নিও, দ্য চেয়ারম্যান অলসো ক্যান নট ভোট ইন দ্য ফার্স্ট ইনটেন্স। তাহলে লোকসভাতে ভোটাভুটি হলে কোনো বিল নিয়ে, সেটাতে যেমন ফার্স্ট ইনটেন্সে, মানে প্রথম যে ভোটাভুটিটা হয় বিলের পক্ষে কজন বিপক্ষে কজন এটা দেখার জন্য, সেটাতে যেমন লোকসভাতে স্পিকার ভোট দিতে পারে না, তেমন রাজ্যসভাতে চেয়ারম্যানও কিন্তু প্রথমে ভোট দিতে পারে না। অনলি হোয়েন কাস্টিং ভোট, মানে ভোট দিতে পারে কখন, যখন কাস্টিং ভোটের দরকার হয়। কাস্টিং ভোট কখন তোমরা জানো? যখন বিলের পক্ষে এবং বিপক্ষের ভোট সমান হয়ে যায়, ড্র বা টাই হয়ে যায়, সেই সময় লোকসভাতে এই টাইটা ব্রেক করার জন্য, ড্রটা ভাঙার জন্য, সেই ট্রাইব্রেকার ভোট বা কাস্টিং ভোট সেটা দেয় স্পিকার।
আর রাজ্যসভাতে সেটা দেয় চেয়ারম্যান। বোঝা গেল? পরবর্তী বুলেটিনে কি বলছে, দ্য ভাইস প্রেসিডেন্ট ক্যান নট প্রিসাইডস ওভার এ সিটিং অফ রাজ্যসভা as its chairman when a resolution for his removal under consideration. এটা তোমরা আগেও পড়েছো যে 14 দিন অ্যাডভান্সের একটা নোটিশ দিতে হয় ভাইস প্রেসিডেন্টকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। তাই ভাইস প্রেসিডেন্টকে যখন তার পদ থেকে সরিয়ে দেওয়ার যে রেজলিউশন, সেই রেজলিউশনটা রাজ্যসভায় আনা হয়েছে এবং তার রিমুভালটা আন্ডার কনসিডারেশন আছে, অর্থাৎ প্রসেসিং চলছে। সেটা হতে পারে, রিমুভ হতে পারে, না হতে পারে। ভোটাভুটিতে দেখা গেল সংখ্যাগরিষ্ঠতা পেল না, এফেক্টিভ মেজরিটিতে পাস হলো না, তাহলে রিমুভ হবে না, নতুবা হবে। কিন্তু সেই পিরিয়ডটা যেই সময় আন্ডার কনসিডারেশন আছে বা প্রসেসিং এ আছে, সেই পিরিয়ডটাতে কিন্তু ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভাতে এসে চেয়ারম্যানের পদে থাকতে পারে না। আবার এখানে একটা মজার ব্যাপার দেখো, তোমরা যদি স্পিকারটা পড়ে আসো, যদি পড়ে না আসো তাহলে খুব বোকামি করেছো, কারণ সময় নষ্ট করছো, সবই করছো, আগের দিনের পড়া না পড়লে কিন্তু বুঝতে পারবে না। স্পিকার পড়তে গিয়ে তোমরা কি পড়েছিলে? স্পিকার পড়তে গিয়ে পড়েছিলে যে স্পিকারের রেজলিউশন যখন আন্ডার কনসিডারেশন থাকবে তখন স্পিকার সভাতে উপস্থিত থাকতে পারবে, কিন্তু ওই সভাপতির চেয়ারে বা স্পিকারের চেয়ারে কিন্তু তখন বসবেন না। তখন স্পিকার সভাতে একজন সাধারণ মেম্বার বা এমপি হিসাবে তিনি বসবেন এবং তিনি তার রেজলিউশনের যে আলাপ আলোচনা বা ডিবেট, সেখানে তিনি অংশগ্রহণ করতে পারবেন অ্যাজ আ মেম্বার, একজন মেম্বার হিসাবে, স্পিকার হিসাবে না। এবং একজন মেম্বার হিসাবে তিনি সেখানে তার ভোটও দিতে পারবেন। বলেছিলাম, মনে আছে? পড়েছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কিন্তু ভাইস প্রেসিডেন্টের রেজলিউশনে এটা হবে না। কেন হবে না? কারণ স্পিকার, যেমন স্পিকার ইজ আ মেম্বার অফ পার্লামেন্ট, তাই তো? স্পিকার পার্লামেন্টের একজন মেম্বার, কিন্তু ভাইস প্রেসিডেন্ট পার্লামেন্টের কোনো মেম্বার নয়, মানে এমপি নয়, মেম্বার অফ পার্লামেন্ট তো নয়, বা রাজ্যসভার সদস্য নয়। স্পিকার লোকসভার সদস্য। তাই তাকে স্পিকার পদ থেকে সরিয়ে দেওয়া মানে লোকসভার পদ চলে গেল তা নয়। দেখা গেল যে রোহিতদের লোকসভা কেন্দ্রের নাম কি? রোহিত? বনগা? স্যার বসিরহাট। বসিরহাট? বসিরহাট। বসিরহাট লোকসভা কেন্দ্রের যিনি এই মুহূর্তে এমপি আছেন, তিনি এখন আমাদের ভারতবর্ষের লোকসভা স্পিকার। এবার তাকে দেখা, সাপোজ ধরো হাইপোথেটিক্যালি, যে তাকে তার পদ থেকে, স্পিকার পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং সেই ব্যক্তিকে স্পিকার পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বসিরহাটের এখন এমপি কে? স্যার এখন কোনো এমপি নেই। বসিরহাটে এমপি নেই কেন? স্যার মারা গিয়েছে। কে কে মারা গেলেন? স্যার ওই হাজী নজরুল বোধহয় ছিল। রোহিত, হাজী বসিরহাটের নুরুল এমপি কে? ইসলামের হাজী নুরুল ইসলামের ছেলে হয়েছে, তো আবার তো ভোট হয়েছিল এখানে। ভোট হয়েছিল, ভোটে ওনার ছেলেই জিতে গেছে। ও তাই নাকি? জানি না তো এই ব্যাপারটা। আচ্ছা, যাই হোক, বাবা এত বড় ঘটনা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, কি আর করা যাবে। আচ্ছা, তো যাই হোক, তো এখন দেখা গেল যে যে বসিরহাটের এমপি, সেই বসিরহাটের এমপি, তাকে, তিনি স্পিকার ছিলেন এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বা পদচ্যুতি করানো হচ্ছে। তাই বলে এটা নয় যে তিনি স্পিকারের পদ থেকে সরে গেলেন মানে তার এমপির পদ চলে যাবে, এমনটা নয়। তিনি স্পিকারের পদ চলে গেল, তিনি আর স্পিকার থাকবেন না, কিন্তু এমপি থাকবেন। কিন্তু রাজ্যসভার চেয়ারম্যানের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল নয়। রাজ্যসভার চেয়ারম্যানের, যদি রাজ্যসভার চেয়ারম্যানের পদ বা ভাইস প্রেসিডেন্টের পদটা চলে যায়, তাহলে তিনি তো আর রাজ্যসভার সদস্য থাকতে পারবেন না। বোঝা গেল? তিনি তো রাজ্যসভার সদস্য থাকতে পারবেন না, কিছু করার নেই। সুতরাং সেই জন্যই সেই ব্যক্তি কিন্তু তার রিমুভাল যে প্রসেস, সেখানে কিন্তু তিনি আসতে পারেন না, স্পিকারের মতো অংশগ্রহণ করতে পারেন না। অ্যাজ অ্যান মেম্বারও আসার তার অধিকার নেই, কারণ তিনি মেম্বারই নয়। এটা মাথায় রেখো, ঠিক আছে? বুঝাতে পেরেছি ব্যাপারটা? শুভ, বুঝেছো? শুভ আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। শুনছো তো? নাকি আইপিএল চলছে অন্যদিকে?
না না স্যার, শুনছি। আচ্ছা, একটা বিতর্কিত বিষয় নিয়ে একটু আলোচনা করব। এটার পরে এই প্রেসিডেন্টের সাথে সুপ্রিম কোর্টের একটা বিতর্ক তোমরা শুনেছো নিশ্চয়ই। পরের বুলেটিনটা, দুটো বুলেটিন পড়ে নিই আমরা এই পরের দুটো পয়েন্ট। The salary and allowances of chairman also fixed by the parliament and they are changed, সরি এটা চার্জড হবে, দেখো আবার একটা ভুল আছে, আজটা হবে স্যার। CHRGED, হ্যাঁ এটা চার্জড হবে, এটা ক্যাপিটাল আর করে দিলাম যাতে বুঝতে পারো। They are charged on the Consolidated Fund of India and those, এটা দোষ হবে, THOS, those are not subject to annual vote of the parliament। ঠিক আছে, কি বলছে, স্যালারি অ্যালাওয়েন্সেস চেয়ারম্যানের এগুলো পার্লামেন্ট ফিক্স করে থাকে। অ্যাকচুয়ালি ভাইস প্রেসিডেন্ট যেটা পায় সেটাই, আলাদা করে কিছু পায় না। ভাইস প্রেসিডেন্ট যেটা পায় সেটাই, এটা পার্লামেন্ট ফিক্স করে থাকে এবং সেটা পার্লামেন্টের অ্যানুয়াল ভোটের ব্যাপার নয়, অর্থাৎ ভোটাভুটির ফলে কিন্তু সেটাকে আর কমানো বা বাড়ানো যায়, যেতে পারে কিন্তু কমানো যায় না। বোঝা গেল? এটা মনে রাখবে, চেয়ারম্যান আলাদাভাবে কোনো স্যালারি রিসিভ করে না। চেয়ারম্যান বলে ওই ভাইস প্রেসিডেন্টের স্যালারি মানেই চেয়ারম্যান একই ব্যক্তি, ওটাই স্যালারি। এটা ভাবার কিছু নেই যে এখানে এসে বসে বলে এর জন্য আলাদা টাকা দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, পরের বুলেটিনে কি বলছে, হোয়েন ভাইস প্রেসিডেন্ট অ্যাক্টস অ্যাজ দ্য প্রেসিডেন্ট, যখন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে কাজ করেন, হি গেট দ্য স্যালারি অফ প্রেসিডেন্ট অ্যান্ড হি ডু নট প্রিসাইডস ওভার রাজ্যসভা ইন দিস পিরিয়ড। এটা আগেও পড়েছি যে হি ডু নট প্রিসাইডস ওভার রাজ্যসভা ইন দিস পিরিয়ড, এই সময় তিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন না। ঠিক আছে, এবং ভাইস প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট থাকেন, প্রেসিডেন্ট হিসেবে কাজ করেন, তখন তিনি প্রেসিডেন্টের স্যালারি, প্রেসিডেন্টের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেন। এবারে তোমরা বলো যে কিছুদিন আগে আমরা দেখলাম যে একটা রাজ্যের থেকে পাশ হওয়া কোনো একটা বিল, যে বিলটা সেই রাজ্যের গভর্নর সিগনেচার করছেন না এবং তিনি প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিচ্ছেন বিবেচনা করে দেখার জন্য, এবং প্রেসিডেন্ট সেটাতে হ্যাঁও বলছেন না, নাও বলছেন না। প্রেসিডেন্ট পকেট ভেটো ইউজ করে অনির্দিষ্ট কালের জন্য সেটা নিজের কাছে ফেলে রাখছেন, এই রকম অভিযোগ জানিয়েছে সেই রাজ্য। ঠিক আছে, তো সেই রাজ্য যখন এরকম অভিযোগ জানিয়েছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই অভিযোগ শুনে সমস্ত কিছু খতিয়ে দেখে প্রেসিডেন্টকে এই অর্ডার দিয়েছেন যে প্রেসিডেন্টকে কিন্তু 3 মাসের মধ্যে সেই বিলে সিগনেচার করতে হবে, বা সেই বিল নিয়ে মানে জানাতে হবে প্রেসিডেন্টকে যে এই বিলটাতে তিনি সিগনেচার করছেন কি করছেন না। বোঝা গেল, প্রেসিডেন্ট কিন্তু সেই বিলটা নিজের কাছে ওইভাবে রাখতে বাধ্য নয়, বা চাইলেই দুমদাম করে না বলে দিতেও পারবে না। এটা কে বললো? এটা সুপ্রিম কোর্ট বললো। এই সুপ্রিম কোর্ট এই রায়টা দেওয়ার ফলে ভারতবর্ষের জুডিশিয়ারির সাথে এক্সিকিউটিভের একটা গন্ডগোল লেগে গেল। কি গন্ডগোল লেগে গেল? ভারতবর্ষের হাইয়েস্ট এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, যে কিনা সুপ্রিম কোর্টেরও প্রধান, সুপ্রিম কোর্টের সরাসরি প্রধান না হলেও প্রেসিডেন্টের দ্বারাই তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ হয়, সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে প্রেসিডেন্টই শপথ বাক্য পাঠ করা, এবং প্রেসিডেন্ট তো ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রের সর্বে সর্বা, সেটা জুডিশিয়ারি হতে পারে, এক্সিকিউটিভ হতে পারে, বা লেজিসলেটিভ হতে পারে, তাই তো? এখন প্রেসিডেন্ট যখন এরকম সমস্ত ক্ষেত্রে সর্বে সর্বা, তাই বহু মানুষ বলছেন যে সুপ্রিম কোর্টের এমন কোনো অধিকার নেই যে তারা প্রেসিডেন্টকে ডাইরেক্ট করতে পারে, প্রেসিডেন্টকে ডিরেকশন দেবে, প্রেসিডেন্টকে বলে দেবে যে এটা আপনি করবেন, এটা আপনি করবেন না। প্রেসিডেন্টকে অর্ডার দেওয়ার মতো ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই। তাছাড়াও আমরা পড়েছি প্রেসিডেন্ট ইজ অ্যাবাভ ল। ঠিক আছে, এবং তিনি তার কাজের জন্য অন্য কারুর কাছে জবাবদিহি করবে না, বা কেউ তাকে জবাবদিহি করতে পারবে না। বোঝা গেল? তারপরেও সুপ্রিম কোর্ট কিভাবে প্রেসিডেন্টকে এটা বলছে, এটা নিয়ে জগদীপ ধনকর, বর্তমান ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনিও মুখ খুলেছেন। অনেক পার্লামেন্টেরিয়ান, অনেক এমপি, সরকার পক্ষের অনেক এমপি মন্ত্রী, তারাও এটা নিয়ে বিভিন্ন কথা বলেছেন। ঠিক আছে, এখন আমার বক্তব্য যে তোমাদের এটা নিয়ে কি বলার, তোমরা তো কনস্টিটিউশনের স্টুডেন্ট, এবং ইন্টারভিউতে গেলে তোমরা জানো এরকম জটিল প্রশ্নই ধরে। এখন তাই বলে স্যার ইন্টারভিউতে জটিল প্রশ্ন ধরে আমি বলবো না, এমনটা নয়।
আমি তোমাদের কাছে এর মানে এর যে আহ কোনটা ঠিক বা কোনটা ভুল বলে তোমাদের মনে হয় সেটা আমি জানতে চাইছি। আচ্ছা, এক এক করে বলবে। প্রথমে কে বলবে? প্রথমে বলবে সুপ্রিয়া। সুপ্রিয়া আছে? সুপ্রিয়া বলো, পুরো হ্যাঁ ব্যাপারটা স্যার। যেটা শুনলে সেটা শুনে তোমার কি মনে হচ্ছে? স্যার ভাবতে হবে তো, এরকম ভাবে তো ঠিক। ভাবতে হবে তো মানে কি ভাববে স্যার একটু তুমি? টাইম দিন। আচ্ছা, টুম্পা বলো, টুম্পা। মানে আচ্ছা, তখন কিভাবে টুম্পা বলো, একটু ভাবো। স্যার আমার মনে হয় যে ঠিক আছে, কারণ কনস্টিটিউশনতে এটাও বলা আছে যে উম, মানে সুপ্রিম কোর্ট ইজ দ্য হাইয়েস্ট ইন্টারপ্রিটার অফ দ্য কনস্টিটিউশন। ভেরি গুড। তাহলে তাহলে তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে যদি মানে এরকম কিছু হয়, তো প্রেসিডেন্টকে যদি বলে থাকে, রাইটের মধ্যে ভুল তো কিছু নেই। আচ্ছা, সুতপা। সুতপা কি বলছে? সুতপা গেল কোথায়? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলো। বলো। স্যার ওই আহ, টুম্পা যেটা বললো ওটারই এটাই বলতাম আমি, কিন্তু কি সেটা বলো, আলাদা টুম্পা করে কি তো। বললো সেটা বলো। টুম্পা যেটা বললো সেটা বলছিলাম আমি নাকি? এই সোশ্যাল মিডিয়া, আমি এমন কারোর বক্তব্য শেয়ার করে দিই, শেয়ার করে দিলাম হয়ে গেল নাকি? বক্তব্য রাখতে হবে তো। স্যার ওটাই যে সুপ্রিম কোর্ট যেহেতু মানে হায়ার ইন্টারপ্রেটার, তো সেই হিসাবে সুপ্রিম কোর্ট যেটা বলেছে, তো সেটা মনে হয় মানা উচিত। মানে সুপ্রিম কোর্ট হাইয়েস্ট ইন্টারপ্রেটার বলেই কি সুপ্রিম কোর্টের এই ক্ষমতা চলে আসবে? সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে ডাইরেকশন দিতে পারে যে কোনো বিলের ক্ষেত্রে প্রেসিডেন্টের সই করা উচিত কি উচিত নয়? সকলের কাছেই প্রশ্ন, বলো। তাহলে এই পয়েন্টটাই আসছে যে সুপ্রিম কোর্ট হাইয়েস্ট ইন্টারপ্রেটার, তাই সে চাইলে যাকে খুশি ডিরেকশন দিতেই পারে নাকি? স্যার আমার সেটা মনে হয় না। আচ্ছা, তোমার কি মনে হয়? স্যার আমার মনে হয় ল যেটা মানে আমাদের সবার মানে আইনের সব থেকে উপরে যে থাকে, যে যার আন্ডারে আইন থাকে সেটাই তো প্রেসিডেন্ট। তা প্রেসিডেন্টকে অর্ডার দেওয়ার মতো ল এর একজন, সে সুপ্রিম কোর্ট হোক আর যেই হোক, তার কখনো এতটা ক্ষমতা থাকতে পারে না। গুড। আচ্ছা, আর কেউ কিছু বলবে এটা নিয়ে? কিন্তু স্যার যদি মানে কোনো একটা বিষয় যদি জরুরি হয়, বা যেটাতে রায় দেওয়া প্রেসিডেন্টের দরকার, বা কিছু একটা বলা দরকার হ্যাঁ বা না, সেখানে যদি প্রেসিডেন্ট সেটা না করে, সেক্ষেত্রেও কি সুপ্রিম কোর্ট বলতে পারে না যে এটাতে কিছু একটা বলা দরকার বা কিছু? গুড কোশ্চেন। স্যার আচ্ছা, আর আমাদের কেউ একটা কনস্টিটিউশনে তো পকেট ভেটোর মানে ইউজের কথা বলা আছে, সেখানে স্যার প্রেসিডেন্ট তার পকেট ভেটো ইউজ করতেই পারে। তো আহ, সেক্ষেত্রে স্যার সুপ্রিম কোর্টের বন্ধ বোধ হয়। আচ্ছা, প্রথমত বলে রাখি, আমাদের কনস্টিটিউশনে পকেট ভেটো ইউজ করার কথা বলা হয়নি। কোনো ভেটোর কথাই কনস্টিটিউশনে আলাদা করে বলা নেই। ভেটোগুলো পড়ানোর সময় বলেছিলাম যে এগুলো হচ্ছে পলিটিক্যালের টার্ম, এবং কনস্টিটিউশনে পকেট ভেটোটা কেন বলা হচ্ছে তার কারণ কনস্টিটিউশনে বলা হয়নি। পলিটিক্যাল সায়েন্টিস্ট এটাকে পকেট ভেটো কেন বলছে, কারণ আমাদের সংবিধানে এরকম কিছু বলা নেই যে কতদিনের মধ্যে রাষ্ট্রপতিকে ঠিক করতে হবে যে তিনি হ্যাঁ বলছেন অথবা না বলছেন। তাই রাষ্ট্রপতি কি করে, রাষ্ট্রপতি হ্যাঁও বলে না, নাও বলে না, জিজ্ঞেস করলে বলে আন্ডার কনসিডারেশন, আমি ভেবে দেখছি কি করা যেতে পারে, বলে না হ্যাঁ বললো না না বললো, চুপচাপ বিলটা নিজের কাছে রেখে দেয়। এটাকেই পকেট ভেটো বলা হচ্ছে। বোঝা গেল? এটাকেই পলিটিক্যাল সায়েন্টিস্টরা পকেট ভেটো। এখানে আর একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে আমরা জানি পকেট ভেটোর ক্ষেত্রে ইউএস এর যে প্রেসিডেন্ট আছে, উনি ম্যাক্সিমাম 10 ডেজ রাখতে পারে, কিন্তু ভারতে এটা বলা হয় না। সেক্ষেত্রে যদি প্রেসিডেন্ট অনেকদিন ধরে বিলটা ওনার কাছে রেখে দেন, সেক্ষেত্রে মানে কাজ চালানোর জন্য যদি কোনো একটা বিষয়ে রায়ের দরকার হয়, সেখানে তো অসুবিধা হতেই পারে। হুম, ঠিক, একদিক থেকে ঠিক, টুম্পা ঠিক বলছে, কিন্তু প্রত্যেকেই ঠিক বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, টুম্পা ভাবো। আচ্ছা, আমি আগে জুতিকারটা কি বোঝাতে পারলাম? জুতিকা, হ্যাঁ স্যার। হ্যাঁ, জুতিকারটা বলে নি যে
সেটা হচ্ছে যে আর্টিকেল 111-তে কিন্তু আলাদা করে পকেট ভেটো কি সেটা এইভাবে কিছু বলা হয়নি, এটা মাথায় রেখো। ঠিক আছে, আর্টিকেল 111-তে বলেছে প্রেসিডেন্ট তিনটে কাজ করতে পারে, সম্মতি দিতে পারে, সম্মতি না দিতে পারে, আর সম্মতি উইথড্র করতে পারে, এবং বেশ কিছু জায়গায় স্পেসিফিক করেছে কোন কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট সম্মতি নাও দিতে পারে, কোন কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট মনে করলে সম্মতি উইথড্র করতে পারে, কোন কোন ক্ষেত্রে প্রেসিডেন্ট মনে করলে কোন ক্ষেত্রে প্রেসিডেন্টকে সম্মতি দিতেই হবে, এগুলো সব বিভিন্ন রকম ভাবে বলা আছে। এবং যা যা বলা আছে তার মধ্যে কোথাও টাইম বাউন্ড করা নেই, সেটা নিয়েই টুম্পার প্রশ্ন। যে স্যার যেহেতু টাইম বাউন্ড আমাদের কনস্টিটিউশনে করা নেই, কিন্তু ইউএস এর কনস্টিটিউশনে করা আছে 10 দিন, আমাদের করা নেই বলে প্রেসিডেন্ট যত খুশি সময় নিজের কাছে রেখে দিতে পারে, এটা হওয়াটা ঠিক না। কোনটা ঠিক বা কোনটা ঠিক না সেটা আবার তো সংবিধান ঠিক করবে। সংবিধান যখন বলছে যে অনির্দিষ্টকালের জন্য রাখলেও রাখতে পারে, কোনো টাইম বাউন্ড করে দেয়নি, তাহলে সেটার জন্য পার্লামেন্ট, সংবিধানকে সংশোধন করার ক্ষমতা আছে পার্লামেন্টের। তাহলে পার্লামেন্ট সংবিধান সংশোধনী বিল নিয়ে আসুক, নিয়ে এসে ওটাকে ঠিক করুক, বলুক যে সমস্ত বিল প্রেসিডেন্টকে 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে ঠিক করে দিতে হবে, যে সে হ্যাঁ বলছে কি না বলছে, একটা নির্দিষ্ট সময় দিয়ে বলবে যে এর বেশি প্রেসিডেন্ট তার কাছে রাখতে পারবে না। যদি এটা করে দেয় তো ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টের কিছু বলার নেই। আবার শুভ যেটা বলছে যে স্যার সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে অর্ডার দেয় কি করে, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টকে কোনো কিছু ডিরেকশন দেবে কি করে। ঠিক আছে, এই দোলাচল তৈরি হয়েছে, এটাকেই বলে কনস্টিটিউশনাল ক্রাইসিস। কি বলা হয়? কনস্টিটিউশনাল ক্রাইসিস। কনস্টিটিউশনাল ক্রাইসিসটা কেন তৈরি হচ্ছে? প্রথমত একটা জিনিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের রাষ্ট্রপতি ভারতবর্ষের জুডিশিয়াল, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ তিনটেরই হেড। ভারতবর্ষে এমন কোনো কিছু নেই যার প্রধান রাষ্ট্রপতি নয়। বোঝা গেল? হ্যাঁ, এখন আর তুমি বলতে পারো স্যার রিলায়েন্সের প্রধান কি রাষ্ট্রপতি? না, সে তো নয়, ব্যক্তিতান্ত্রিকের কথা আমি বলছি না। কিন্তু আবার কনস্টিটিউশনাল ক্রাইসিস কোথায়? কনস্টিটিউশনাল ক্রাইসিস হচ্ছে যেটা তোমরা ঠিক জায়গা ধরেছো, যে হাইয়েস্ট ইন্টারপ্রেটার অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনের সর্বোচ্চ ব্যাখ্যাকারী, হাইয়েস্ট ইন্টারপ্রেটার হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট সংবিধানকে নিজের মতো করে ব্যাখ্যা করে দিতে পারে, কিন্তু কোন জায়গাগুলো বাদ দিয়ে আগের দিন পড়েছো, পার্লামেন্টের যে প্রসিডিং, সেই পার্লামেন্টের প্রসিডিংস এর মধ্যে যে জায়গাগুলো লেখা আছে সেই জায়গাগুলো হাইয়েস্ট ইন্টারপ্রেটার হচ্ছে স্পিকার। বাকি সমস্ত কিছু সংবিধানের যখন যেখানে যা আছে সবকিছুর হাইয়েস্ট ইন্টারপ্রেটার হচ্ছে সুপ্রিম কোর্ট। বোঝা গেল? এখন সুপ্রিম কোর্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তারা কোনো প্রশাসনিক ক্ষেত্রে নাক গলাচ্ছে না, রাষ্ট্রপতি সই করবে কি করবে না, বা কোন বিলে রাষ্ট্রপতি সই করা উচিত, কোন বিলটায় সই করা উচিত না, কি বিল পাস হওয়া উচিত, কি বিল পাস হওয়া উচিত না, সেটাতে না এক্সিকিউটিভ অথরিটিতে না লেজিসলেটিভ অথরিটিতে, কোনো অথরিটিতেই সুপ্রিম কোর্ট নাক গলাচ্ছে না, এটা সুপ্রিম কোর্টের বক্তব্য। তাহলে সুপ্রিম কোর্ট কি করছে? রাষ্ট্রপতিকে অর্ডার দিল কেন? সুপ্রিম কোর্ট বলছে দিস ইজ নট আ অর্ডার, এটা অ্যাজ আ হাইয়েস্ট ইন্টারপ্রিটার, সর্বোচ্চ ব্যাখ্যাকারী হিসাবে আমরা রাষ্ট্রপতিকে এটা মনে করিয়ে দিতে চাইছি যে কোনো একটা রাজ্যের বিল যদি মাসের পর মাস ওইভাবে রাষ্ট্রপতি ফেলে রাখে নিজের কাছে, তাহলে সেই রাজ্যের যে আইনসভা, সেই আইনসভাটা কার্যহীন হয়ে পড়ে, ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে, ভ্যালুলেস হয়ে পড়ে। তাই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভারতবর্ষে বজায় রাখতে গেলে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যেমন কেন্দ্রীয় পার্লামেন্টকে অ্যাক্টিভ রাখার প্রয়োজন, তেমন প্রত্যেকটা রাজ্যের আইনসভাগুলোকেও অ্যাক্টিভ রাখা প্রয়োজন। কোন রাজ্যের আইনসভার যে আইনগুলো, যে বিলগুলো পাস হয়ে আসছে, সেগুলো যদি অনির্দিষ্টকালের জন্য রাষ্ট্রপতি তার কোন রকম হ্যাঁ বা না, কোন রকম সদুত্তর না দিয়ে সেটাকে নিজের কাছে পরপর ক্রমাগত ফেলে রাখতে থাকে, তাহলে তো আইনসভাগুলো সব একদিন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ভেবে দেখো যে আজকে আমি রাষ্ট্রপতি ভোটাভুটির মাধ্যমে হয়, রাষ্ট্রপতি কোনো একটা রাজনৈতিক দল থেকেই ভোটে দাঁড়ায়, যেমন দ্রৌপদী মুর্মু এবারে ছিল বিজেপির রাষ্ট্রপতি ক্যান্ডিডেট, তাই তো? তাহলে ভেবে দেখো না, কোনো একদিন দেখা গেল আমি তুহিন রায় আমার, ভেবে নাও তোমরা, আমিও ভাবছি, খুব ভালো লাগছে বলার সময়, ভেবে নাও আমি তুহিন রায়, আমার একটা রাজনৈতিক দল যে কিনা সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর প্রভাব বিস্তার করেছে, বিশাল সংখ্যা তার, সারা ভারতবর্ষে রাজ্যসভায় লোকসভায় প্রচুর সদস্য, আমি একটা ক্যান্ডিডেট প্রার্থী দাঁড় করে দিলাম, একজনকে, কাকে দাঁড় করে দিলাম? শুভকে। শুভকে বললাম ভাই তুই হবি আমার রাষ্ট্রপতি, শুভ বললো রাজি আছি স্যার। আমি বললাম কিন্তু আমার কথার উপর কথা বলা যাবে না। শুভ বললো ঠিক আছে স্যার, চলুন। শুভকে রাষ্ট্রপতি পদে দাঁড় করে দিলাম, সবাই ভোট দিল, শুভ রাষ্ট্রপতি হয়ে গেল। তারপর আমি দেখলাম যে আমি তো কেন্দ্রে ক্ষমতায় আছি, রাজ্যগুলোতে আমার ক্ষমতা কম, যে যে রাজ্যে আমি ক্ষমতায় নেই সেই সমস্ত রাজ্যের যত বিল আছে সব তুই তোর কাছে রেখে দিবি, শুভ একটাও সই করবি না। ঠিক আছে?
শুভ বলল ঠিক আছে স্যার, একটাও সই করবো না। ঠিক আছে, ওই রাজ্যে আমি ক্ষমতা পাইনি, সুতরাং ওই রাজ্যে কোনো বিল আর পাস হবে না। যতক্ষণ না আমার সরকার আবার ওই রাজ্যে ক্ষমতায় যাবে ততক্ষণ ওই রাজ্যের কোনো বিল আমি এখান থেকে পাস করাবো না। শুভ বলল ঠিক আছে স্যার, রেখে দিন। ঠিক আছে, তো এটা যদি হয়ে থাকে তাহলে তো আবার সমস্যা। এটা আমি একটা নেগেটিভ সাইড বলছি, যেটা হয়েছে বা রাষ্ট্রপতি কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছে সেটা বলছি না, কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে তো আবার সমস্যা। তাহলে তো আবার গণতন্ত্রে ক্রাইসিস দেখা দেবে, তাই তো? তো সেই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যাতে করে প্রত্যেকটা লেজিসলেচার সচল থাকে, যাতে করে কোনো লেজিসলেচার অন্ধকারে ডুবে না যায়, ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে না যায়। ভাবো, ক্রমাগত বিধানসভা খোলা হচ্ছে, বিধানসভার কোনো যে কোনো বিল পাশ করানো হচ্ছে, কিন্তু তার অ্যাক্টে পরিণত হচ্ছে না। এমন জিনিস কোনো একটা রাজ্যে পরপর 2-3 বছর চলতে থাকলে বাকি আবার যে 2 বছর বাকি আছে সেই 2 বছর বিধানসভা তো ভ্যালুলেস। আর সরকারও জানবে, বিরোধীও জানবে, আর ভাই বিল এনে তুই কি করবি, তোর বিল তো সই হবে না। বোঝা গেল? এই সাংবিধানিক জটটা ছাড়ানোর জন্য সুপ্রিম কোর্ট বলছে আমি রাষ্ট্রপতিকে এই ব্যাখ্যাটা দিয়েছি। বোঝা গেল? ক্লিয়ার? সুতরাং এখানে কিন্তু নতুন করে ওই উস্কানিমূলক কথাবার্তা, যে সুপ্রিম কোর্টের কলেজিয়ামকে বয়কট করুন, অনেকে লিখছে, অনেক বড় বড় লোকজন লিখছে, অনেক বড় বড় অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটরা লিখছে। মানে তোমাদেরকে বলি, রাজনীতির ঊর্ধ্বে আমরা কেউ নই। তুমি আমি কেউই রাজনীতির ঊর্ধ্বে নই। ঠিক আছে, তুমি কোন চাকরি করবে, সেই চাকরি তোমার থাকবে কিনা, আদেও সরকারি চাকরির পরীক্ষা হবে কিনা, আদেও তোমার সন্তান, তোমার ভাই বোন এরা সুন্দর লেখাপড়া শিখবে কিনা, সুন্দর সোসাইটিতে বাস করবে কিনা, সবকিছু তুমি যেটা ইনকাম করো আগামীকাল বাজার করে খাওয়ার মতো সেই সামর্থ্যটা তোমার থাকবে কিনা, তোমার ইনকাম বাড়বে না তোমার ইনকাম কমবে, এই সব কিছুই তো নির্ভর করে রাজনীতির উপরে, তাই তো? সবকিছু তো রাজনীতি থেকে ঠিক করে দেওয়া হয়, নাকি এমন কিছু আছে যেটা রাজনীতি থেকে ঠিক করা হয় না? এখন তুমি বলতে পারো স্যার, আমি না রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটি ছেলে বা একটি মেয়েকে দেখে খুব ভালো লেগেছে, সেটাও কি রাজনীতি ঠিক করে দিল? আরো বিতর্কের জায়গা আছে, কোনো একদিক থেকে সেটা রাজনীতি ঠিক করে দেয় বোধ হয়। যাই হোক, কিন্তু তবু সেদিকে যাচ্ছি না, সেই যুক্তিতে যাচ্ছি না। সবকিছু তো রাজনীতি ঠিক করে দেয় নাকি? তো সবকিছু যখন রাজনীতি ঠিক করে দেবে, তখন রাজনৈতিক লোকেরা তারাও কিন্তু চাইবে, বা রাজনীতি যদি ঠিকঠাক না থাকে তাহলে তারাও চাইবে যে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি ভোগ করুক। তাই ভারতবর্ষে কিন্তু দেখো, ভারতবর্ষের সরকাররা স্বৈরাচারী, সরকাররা বলছি, কিন্তু কোনো একটা নির্দিষ্ট সরকার বা নির্দিষ্ট রাজনৈতিক দলের সরকারের কথা বলছি না। তারা সব সময় নোক দাঁত বের করে আছে, সুযোগ পেলেই তারা ছবল মারবে, সুযোগ পেলেই তারা ধাওয়া মারবে। সেই জন্য, এবং ফান্ডামেন্টাল রাইটকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মৌলিক অধিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করতো, তার কারণ মৌলিক অধিকারটা থাকলে তবেই সরকার সাধারণ মানুষের উপরে তার গ্রাস চাপাতে, তার সাধারণ মানুষের জীবনযাত্রাকে, সাধারণ মানুষের যে কোনো কিছুতে সরকার গ্রাস দিতে পারবে না, বা তার কোনো কিছুকে গ্রাস করে নিতে পারবে না সরকার। তাই ফান্ডামেন্টাল রাইটকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, তাই তো? এখন বর্তমান সিনারিওটা ভেবে দেখো, বর্তমান সিনারিওতে সরকারের হাতে বা গভর্নমেন্টের কাছে এভরিথিং আছে, সমস্ত পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, পুলিশ পাওয়ার আছে, এই পাওয়ার আছে, সেই পাওয়ার আছে, কিন্তু সরকার সামান্যতম, সব ক্ষেত্রে না, সামান্যতম যে জায়গাগুলোতে সরকারকে হোঁচট খেতে হচ্ছে সেই জায়গাগুলো হচ্ছে কোথায়? সেই জায়গাগুলো হচ্ছে আমাদের কোর্ট, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যে সামান্যতম হোঁচট সরকারকে মাঝে মাঝে খেতে হচ্ছে, এই জায়গাটাও যদি ক্লিয়ার করে দেয়া যায়, এই জায়গাটাও যদি এমন করে দেয়া যায় যেখানে সরকারের আর কোনো ভয় থাকবে না। বর্তমান রাজ্য সরকার বা কেন্দ্র সরকার, দুটো সরকারের কথাই ভাবো না, যদি হালকা কিছু তাদেরকে টাইট না দেয়া গেলেও তাদেরকে হালকা করে যদি কিছু আটকানো যায়, তার একমাত্র মাধ্যম হচ্ছে কোর্ট। তাহলে সরকার চাইছে যে কলেজিয়াম সিস্টেম, যেটা তোমাদেরকে পড়িয়েছিলাম, সেই কলেজিয়াম সিস্টেমটাকে ভেঙে ফেলো। সেই কলেজিয়াম সিস্টেমটাকে ভেঙে ফেলে যে এনজেসি অ্যাক্ট, যেটা তোমাদেরকে পড়েছিলাম, 99th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল বলেছিল, সেই এনজেসি অ্যাক্টের মতো করে, বা এখন তো আবার এমপিরা বা ভাইস প্রেসিডেন্ট নতুন দাবি তুলছে, বলছে এনজেসি অ্যাক্টেরও দরকার নেই, প্রধানমন্ত্রীর সুপারিশে তো রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করবে। তাহলে ভাবতে পারো কোন জায়গায় তারা নিয়ে যেতে চাইছে।
কারণ এই জিনিসটা যদি চালু না হয় তাহলে কিন্তু এই রাজনৈতিক লোকেরা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ব্যাস আমার আর কোনো ভয় নেই, আমার জামা ধরে পিছন থেকে টানার মতো বা আমাকে লাল চোখ দেখানোর মতো কোনো লোক নেই, এটা বলতে পারছেন। তাই এই সামান্যতম ব্যাপারে যেটা খুব সুন্দরভাবে সারা ভারতবাসীকে বুঝিয়ে ফেলা যেত সেই দিকে না গিয়ে উল্টো পথে হাঁটছে, উল্টো পথে গন্ডগোল তৈরি করার চেষ্টা করছে, যাতে বেশিরভাগ মানুষ বোঝে না বোধহয় সুপ্রিম কোর্ট কোনো একটা জায়গায় ভুল করছে, সব জায়গায় নাক গলাচ্ছে, সবকিছু করছে। ঠিক আছে, মানুষকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে সরকার যে সেই তো সবকিছু চালাবে, তাকে দিয়ে চালাতে দাও। এই কলেজিয়াম নিয়ে গন্ডগোল অনেকদিন ধরেই চলছে। এর আগে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে পূর্বের যে কিরণ রিজিজু নামে আইনমন্ত্রী বারবার পার্লামেন্টে উঠে কলেজিয়ামকে গালাগালি দিত, তাকে সরিয়েছে, তারপর থেকে আইনমন্ত্রীর পদ থেকে সরিয়েছে। যদিও প্রধানমন্ত্রীর চিঠিতেই সরেছে, কিন্তু তবুও তা জানি তার আগের দিন রাত্রে ওনার সাথে মিটিং হয়েছে, উনি প্রধানমন্ত্রীকে কিছু বলেছেন, তারপর উনি সরিয়ে দিয়েছিলেন। বর্তমানেও চলছে প্রচুর। তো আমাদের কি মনে রাখতে হবে একটা জিনিস জানো তো, সবসময় আমাদের চোখের সামনে যেগুলো ঘটছে তার পিছনে একটা অন্য কারণ থাকতে পারে। ঠিক আছে, যেটা ঘটছে সেটা না হয়ে তার পিছনে অন্য একটা কারণ থাকতেই পারে। সেটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কারণটা কি। কারণ হচ্ছে এই যে টিপ্পনী গুলো দেয়া হচ্ছে, যে রাষ্ট্রপতিকে ডাইরেক্ট করতে পারেন, রাষ্ট্রপতিকে বলেছে যে আপনি এটা করবেন ওটা করবেন না। একটা সাংবিধানিক সংকট যখন আসবে তখন তো রাষ্ট্রপতিকে সেই সাংবিধানিক সংকট থেকে মুক্ত হওয়ার কি উপায় সেটা তো সুপ্রিম কোর্ট অবশ্যই বলতে পারে। বোঝা গেল? এরকমই চলছে সবকিছুতে। যদি আরো একটু ডিটেলসে গিয়ে বলি, এই যে পেহেলগাঁওতে এতগুলো মানুষ মারা গেল, তার মধ্যে জঙ্গিরা শুনছি বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে মেরেছে। কেউ বলছে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে মেরেছে, কেউ বলছে না এরকম কিছু জিজ্ঞেস করেনি, এলোপাতাড়ি গুলি মেরেছে। কেউ, একজন মহিলা, খুব দুঃখজনক, তিনি তার হাজবেন্ডকে হারিয়েছেন, তিনি প্রথম ইন্টারভিউতে বলছেন না এরকম কিছু জিজ্ঞেস করেনি, পরে দেশে ফিরে বলছে যে না হ্যাঁ এরকম জিজ্ঞেস করেছে। দুরকম ইন্টারভিউ আছে। যাই হোক, যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, সেটা অত্যন্ত লজ্জাজনক, সেটা অত্যন্ত ঘৃণ্য অপরাধ। সেই জায়গায় তুমি আমি বা অন্য কেউ থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেত। মানে এতক্ষণ আমরা কি সিচুয়েশনে থাকতাম ভাবলেও অবাক লাগে আজ। কিন্তু ঘটনার অন্য একটা দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কি দিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, আমি খুব ব্যথিত হয়েছি। আমারই কিছু স্টুডেন্ট, তারা তারা বেশ কিছু হিন্দু মুসলিম উভয় শিক্ষকের কাছেই তারা লেখাপড়া করেছে, তাদের মুসলিম বন্ধু বান্ধব আছে, কিন্তু তারা দেখছি যে একেবারে এইরকম ডাক দিচ্ছে যে এবার হিন্দুদের এক হওয়ার পালা। যেহেতু মুসলিম টেরোরিস্ট, তারা এসে হিন্দুদের নাম জিজ্ঞেস করে মেরেছে, তাই এবার হিন্দুদের এক হতে হবে। এবং বাজে ভাষা দিয়ে বলছে যে এবার থেকে আর ওই একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান এসব আর এইসব করবেন না, এরকম বাজে ভাষা দিয়ে লেখালেখি। এটা খুব অবাক করে আমাকে। অবাক করে কারণ এই গুলো সরকার পক্ষ বা যে কোনো রাজনৈতিক দল, আমি কোনো এবিসিডি এই রাজনৈতিক দল ভালো ও খারাপ সে ভালো সে খারাপ এটা বলছি না। রাজনৈতিক দল এগুলো, যে কোনো রাজনৈতিক দল এগুলো তুলে দিতে চায়। এই গুলো তুলে দিলে কি হবে, সাধারণ মানুষ যে মূল সমস্যা সেই মূল সমস্যাটা থেকে সরে যায়। মূল সমস্যা থেকে সরে গিয়ে মূল বক্তব্য কি, যে কাশ্মীরে শান্তি ফেরানো গেল না, কাশ্মীরে এখনো পর্যন্ত টেরর অ্যাটাক হবে, আমাদের এমন কোন সরকার আমরা খুঁজে পেলাম না যে আমাদেরকে এখনো পর্যন্ত বলতে পারে যে ভাই কাশ্মীর আমি শান্ত রেখেছি কিছুটা হলেও। ঠিক আছে, কাশ্মীরে শান্তি ফেরানো যাচ্ছে না, সিকিউরিটি ঠিক করা যাচ্ছে না। কোন যেই দায়িত্বে থাকুক, কংগ্রেস থাকুক, বিজেপি থাকুক, সিপিএম থাকুক, টিএমসি থাকুক, মায়াবতী থাকুক, যেই থাকুক, সে সেটা করতে ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে জোট বাঁধতে হবে, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে, কিন্তু কার বিরুদ্ধে? সন্ত্রাসবাদের বিরুদ্ধে, ওই লস্করি তৈবানা কারা আছে তাদের বিরুদ্ধে, প্রয়োজনে পাকিস্তানের বিরুদ্ধে, নাকি আমাদেরকে এখন জোট বাঁধতে হবে, নাকি আমি জোট বাঁধবো রোহিতের বিরুদ্ধে, আমি হিন্দু রোহিত মুসলমান তাই, নাকি রোহিত জোট বাঁধবে নাকি তোমরা জোট বাঁধবে তোমাদের বন্ধু বান্ধবের বিরুদ্ধে, না তোমাদের সেই সাত স্যার ছিলেন যার কাছে তোমরা অনেকে পড়েছো, নাকি আমি জোট বাঁধবো সাদের বিরুদ্ধে, চলো জোট বাঁধবো এবার সাতকে পেটানো হবে। একেবারেও না, প্ররোচনায় পা দেবে না। এইটুকু কথা বলার ছিল শিক্ষক হিসাবে, যে অবশ্যই একটা কঠিন সময়, অবশ্যই একটা বাজে সময়, ঘৃণ্য কাজ, নিকৃষ্টতম অপরাধ, অবশ্যই সকলকে জোট বাঁধা উচিত, এটার বিরুদ্ধে সবাইকে গর্জে ওঠা উচিত।
কিন্তু সেই জোরটা বা সেই গর্জনটা যেন ভুল জায়গায় না হয়, সেটাও মাথায় রাখতে হবে আমাদের। এবং রাজনৈতিক নেতারা তারা কি করে, তারা কিন্তু সরাসরি এইসব জায়গাতে আসে না, তারা নিজেদের মতো নিজের জায়গাগুলো ঠিক রাখে, এই সাধারণ মানুষরা চলে যায়, প্রাণ যায় সাধারণ মানুষের। হিন্দু মরুক মুসলিম মরুক, মরে সাধারণ মানুষ। এর আগে মুসলিমদের লিঞ্চিং হয়েছে, মব লিঞ্চিং 2-4 জায়গায় হয়েছে, কোনো মুসলিম নেতা মরেনি, কিন্তু কোনো হিন্দু নেতা মরে না, কোনো রাজনৈতিক দলের নেতা মরে না, মরি তোমরা আমরা আমাদের মতো সাধারণ মানুষরা। ঠিক আছে? তাই একথা আমি মাঝে মাঝে বলি এবং অন রেকর্ডও বলছি সেই জন্যই, যে আমি চাই যে ভারতবর্ষে এমন কিছু হোক যেখানে রাজনৈতিক নেতারা মার খাক, তারা মরুক, সেটা দেখে আমরা ঝাঁপাবো যে ভাই তুমি মরেছো, এবার চলো আমিও প্রাণটা দেবো। এমনটা নয় যে আমাকে দিয়ে শুরু হবে, আমার ঘরের ছেলেমেয়েরা এগুলো করবে, আর তোমাদের ঘরের ছেলেমেয়েরা তারা ওই বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে বিদেশে পড়তে যাবে। এটা তো আবার ঠিক না, না? যাই হোক, আমরা এরপর থেকে শুরু করছি বিসিসিআই প্রেসিডেন্ট, হ্যাঁ বলো। বলছি বিসিসিআই প্রেসিডেন্ট হবে। হ্যাঁ, অনেক কিছুই হবে আর কি, ঠিক আছে, সে দেখাক যে তার বাড়ির ছেলে একটা আমার মতো এরকম অস্ত্র নিয়ে ঘুরছে মুসলিম মারবে বলে, বা তার বাড়ির বা মুসলিম নেতার কোনো ছেলে অস্ত্র নিয়ে ঘুরছে হিন্দু মারবে বলে। ঠিক আছে, বোঝা গেল? এগুলো কিছুই না, এগুলো একটা আগুন, এই আগুনে তারাই দেখবে কাবাব বানিয়ে একসাথে বসে বসে খাচ্ছে, বুঝলে? তো যাই হোক, এর ফলে কি হলো ব্যাপারটা, এই যে পুরো ব্যাপারটা গুলিয়ে দেওয়া হলো, এর ফলে কি হলো, সাধারণ মানুষ সেই সমস্ত ফ্যামিলির প্রতি, তাদের প্রতি সমবেদনা জানানোর সময়টা কম পেল, রাগটা চলে গেল অন্য, বাইপাস করে দেওয়া হলো। ঠিক কেটলি থেকে যেমন অতিরিক্ত বাষ্প ওই মুখ দিয়ে বাইর করে দেওয়া হয়, ঠিক প্রেসার কুকার যেমন সিলিটা মেরে অতিরিক্ত বাষ্প বের করে দেয়, ঠিক সেটা করে দিল আর কি। সাধারণ মানুষ যে রাখতো, সাধারণ মানুষের যে ক্ষোভটা তৈরি হতো টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং অবশ্যই এর দায় সরকারকে নিতে হবে। মানে আজব দুনিয়াতে থাকি, রাজ্যে থাকি, সেই রাজ্য সরকার বলছে 26,000 চাকরি গেল, গেল কেন, বিরোধীরা জবাব দাও। এবার কেন্দ্র সরকার যদিও একথা ঠিক, আমি অস্বীকার করব না, কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী বা অমিত শাহ তারপরে থেকে, ইভেন অমিত শাহ বলেছে যে সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, প্রধানমন্ত্রী বলেছে যে সন্ত্রাসবাদী মানেই তারা যে অন্য কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছিল, এমনটা নয়, না সন্ত্রাসবাদী তো সন্ত্রাসবাদী। এর জন্য আমি প্রধানমন্ত্রী এবং অমিত শাহের কাছে কৃতজ্ঞ। কিন্তু হলেও সেই সমস্ত রাজনৈতিক দল থেকে আবার এরকম প্রচার করা হচ্ছে যে এই হামলা হলো কেন, সাপোজ বিরোধীরা জবাব দাও। যেই হোক, বিরোধী বিরোধী মানেই আবার ধোয়া তুলসী পাতা, সেটাও বলছি না, বিরোধীরা জবাব দাও। ওই বিরোধীরা কি করে ভাই, তুমি আছো, বিরোধী কি করে জবাব দেবে? আজকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল 7টা থেকে, আমি 8টা থেকে ক্লাস নিচ্ছি। তোমরা ক্লাসে জয়েন করে দেখলে বড় বড় করে স্ক্রিনে লেখা 7টা থেকে ক্লাস হলো না কেন, স্টুডেন্টরা জবাব দাও। হাস্যকর নাকি? আমার আজকে ক্লাস নেওয়ার ছিল, ক্লাস নিতে পারলাম না, আমি বড় বড় করে লিখছি কেন ক্লাস নিতে পারলাম না, অন্য কেউ আর কি এক্স ওয়াই জেড যে কেউ জবাব দাও। কি আর কি নাকি? দায়িত্ব কে ছিল, কার দায়িত্ব এটা করা? আচ্ছা, যাই হোক, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, এটাতে কিন্তু আমরা পড়বো ঠিক ডেপুটি স্পিকার অফ রাজ্যসভার যে জিনিসটা পড়েছি সেই জিনিসটাই। ডেপুটি স্পিকার অফ রাজ্যসভাতে আমরা পড়েছি যে রাজ্যসভা, সরি, ডেপুটি স্পিকার অফ লোকসভাতে আমরা পড়েছি যে লোকসভাতে স্পিকার নির্বাচন হয়ে যাওয়ার পরে আরো একজনকে নির্বাচন করা হয়, তাকে ডেপুটি স্পিকার হিসেবে রাখা হয়। সংবিধানে কিছু বলা নেই সে সরকার পক্ষ থেকে হবে না সে বিরোধী পক্ষ থেকে হবে, তবে প্রথম দিকে সরকার পক্ষ থেকে হতো, তারপর ট্র্যাডিশনালি 11th লোকসভা থেকে ওটা বিরোধী পক্ষ থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়, যাতে করে বিরোধী পক্ষের লোকজন যখন গন্ডগোল খুব বেশি করবে, স্পিকার চেয়ার ছেড়ে উঠে গেলে তাদের লোক এসে যাতে তাদেরকে সামলাতে পারে, এই নীতি নেওয়া হয়েছিল, সেটা চলতো। তারপর দেখলাম যে 2019 সালে গিয়ে সেই অর্থে বিরোধী বলতে যখন কেউ থাকলো না, খাতায় কলমে বিরোধী বা অফিসিয়ালি বিরোধী বলে কেউ থাকলো না, তাই ডেপুটি স্পিকার নির্বাচন হলো না, এবং এখনো পর্যন্ত ডেপুটি স্পিকার নির্বাচন হয়নি। যাই হোক, কি বলছে, দ্য ডেপুটি চেয়ারম্যান ইজ ইলেক্টেড বাই রাজ্যসভা ইটসেলফ অ্যামংস ইটস মেম্বার। ডেপুটি স্পিকার রাজ্যসভা থেকেই তাদের যেসব সদস্য আছে তাদের সদস্যদের মধ্যে থেকে নির্বাচন হয়। ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার সদস্যদের মধ্যে থেকে নির্বাচন হয় না, তাই এটা স্পিকারের মতো এটা এখানে বলা হচ্ছে না যে স্পিকার নির্বাচন হওয়ার পরে বাকিদের মধ্যে থেকে।
এটা এখানে বলার দরকার নেই, কারণ এখানে তো চেয়ারম্যান নির্বাচন হয়ই না। পরের বুলেটিনে কি বলছে, হোয়েন এভার দ্য অফিস অফ দ্য ডেপুটি চেয়ারম্যান ফলস ভ্যাকান্ট, যখনই ডেপুটি চেয়ারম্যানের অফিস ফাঁকা হয়ে যায়, দ্য রাজ্যসভা ইলেক্টস নিউ মেম্বার টু ফিল দ্য ভ্যাকান্সি, রাজ্যসভা নতুন মেম্বারকে ইলেক্ট করবে সেই জায়গাটা পূরণ করার ক্ষেত্রে। কেন এটা 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 নতুন করে এখানে বলার কি দরকার? স্পিকারের, ডেপুটি স্পিকারের ক্ষেত্রে তো বলা হয়নি, কারণ তোমরা জানো রাজ্যসভা একটা কন্টিনিউইং চেম্বার। রাজ্যসভা কিন্তু ভেঙে যায় না 5 বছর বা 6 বছর বা 10 বছর বা 50 বছর অন্তর অন্তর। কিন্তু রাজ্যসভার যারা মেম্বার তাদের একটা টেনিওর আছে 6 বছর। তাই দেখা গেল যে যে ডেপুটি চেয়ারম্যান, সেই ডেপুটি চেয়ারম্যানের টেনিওর শেষ হয়ে গেল এবং তিনি হাউস থেকে বেরিয়ে গেলেন, তখন তো আবার নতুন ডেপুটি চেয়ারম্যান ইলেক্ট করতেই হবে। তাই ডেপুটি চেয়ারম্যান ইলেকশন এটা রাজ্যসভার একটা রেগুলার ম্যাটার। ঠিক আছে, আবার পয়েন্টটা দেখো, হোয়েন এভার দ্য অফিস অফ দ্য ডেপুটি চেয়ারম্যান ফলস ভ্যাকান্ট, যখনই ডেপুটি চেয়ারম্যানের অফিস ভ্যাকান্ট হয়ে যায়, দ্য রাজ্যসভা ইলেক্টস নিউ মেম্বার টু ফিল দ্য ভ্যাকান্সি, রাজ্যসভা আবার নতুন মেম্বার মানে রাজ্যসভার মেম্বারদের মধ্যে থেকে ইলেক্ট করে ভ্যাকান্সিটাকে ফিল করার জন্য। দ্য ডেপুটি চেয়ারম্যান ভ্যাকেটস হিজ অফিস, ডেপুটি চেয়ারম্যান তার পদটা ফাঁকা করে দেয় বা ভ্যাকেট হয়ে যেতে পারে কোন কোন ক্ষেত্রে? ইন কেস হি অর সি নট এ মেম্বার অফ রাজ্যসভা, যদি সে রাজ্যসভার মেম্বার আর না থাকে। ঠিক আছে, ইফ হি রিজাইনস ফ্রম হিজ অফিস, ইন দ্যাট কেস রেজিগনেশন লেটার অ্যাড্রেস টু দ্য ভাইস প্রেসিডেন্ট, যদি তিনি তার পদ থেকে রিজাইন করে দেন, সেক্ষেত্রে কিন্তু ভাইস প্রেসিডেন্টকে আহ মানে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ চেয়ারম্যানকে যদি তিনি রেজিগনেশন লেটার দিয়ে দেন, সেক্ষেত্রে তার পদ ফাঁকা হয়ে যাচ্ছে, ভ্যাকান্ট হয়ে যাচ্ছে। তাছাড়াও ডেপুটি চেয়ারম্যান তাকে কিন্তু রিমুভ করা যায়, ইফ হি রিমুভস বাই রেজলিউশন পাসড বাই এফেক্টিভ মেজরিটি ইন রাজ্যসভা, যদি রাজ্যসভায় এফেক্টিভ মেজরিটির দ্বারা ডেপুটি চেয়ারম্যানকে রিমুভ করে দেওয়া হয়, সাচ রেজলিউশন ক্যান বি রিমুভড, সরি সাচ রেজলিউশন ক্যান বি মুভড হবে, এটা রিমুভড হবে না, ক্যান বি মুভড অনলি আফটার গিভেন এ 14 days অ্যাডভান্স নোটিস। এইরকম রেজলিউশন, এটা 14 দিন আগের একটা নোটিশ দিতে হবে, দিয়ে তারপর ডেপুটি স্পিকার, ডেপুটি চেয়ারম্যানের এগেনস্টে রাজ্যসভায় একটা তার রিমুভালের রেজলিউশন আনা হবে, এবং তাকে যদি সেই পদ থেকে সরে যেতে হয় তাহলেও কিন্তু তার পদ ভ্যাকান্ট হয়ে যাবে। বোঝা গেল? এবং এই সমস্ত ক্ষেত্রে এই যে তিনটে ক্ষেত্র বললাম, এটা এটা এবং এটা, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু তাহলে পুনরায় বাকি যেসব মেম্বাররা আছে তাদের মধ্যে থেকে আবার ডেপুটি স্পিকার নির্বাচন, সরি ডেপুটি চেয়ারম্যান নির্বাচন করা হয়। পরের বুলেটিন, দ্য ডেপুটি চেয়ারম্যান পারফর্মস দ্য ডিউটিস অফ দ্য চেয়ারম্যানস অফিস, ডেপুটি চেয়ারম্যান চেয়ারম্যানের অফিসের ডিউটি পালন করে কখন? চেয়ারম্যানের অফিসের ডিউটি, কিন্তু ভাইস প্রেসিডেন্টের অফিসের ডিউটি না, চেয়ারম্যানের অফিসের ডিউটি, মানে ভাইস প্রেসিডেন্ট যে চেয়ারম্যানের পদটা সামলায় সেইটুকু দায়িত্ব। কখন? যখন দ্য চেয়ারম্যান ইজ ভ্যাকান্ট অর অ্যাবসেন্ট, যখন চেয়ারম্যান ভ্যাকান্ট থাকবে অথবা অ্যাবসেন্ট থাকবে সেই সময়। চেয়ারম্যান ভ্যাকান্ট মানে তোমরা জানো, চেয়ারম্যান ভ্যাকান্ট মানে ইদার তিনি রেজিগনেশন দিয়ে চলে গেছেন, নতুবা তিনি মারা গেছেন, নতুবা তার টেনিওর কমপ্লিট হয়ে গেছে, আর এখনো নতুন চেয়ারম্যান নির্বাচন হয়নি। আর অ্যাবসেন্ট মানে তিনি আছেন, পদে আসীন আছেন কোন এক ব্যক্তি, কিন্তু সে আসতে পারছেন না তার অফিসে। আচ্ছা, অর দ্য চেয়ারম্যান অ্যাক্টস অ্যাজ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টস না প্রেসিডেন্ট, অথবা যখন চেয়ারম্যান, চেয়ারম্যান মানে ভাইস প্রেসিডেন্ট, তিনি যখন প্রেসিডেন্টের মতো করে কাজ করছেন, অর্থাৎ তার যে কার্যক্রম সেটা প্রেসিডেন্টের কার্যক্রম হয়ে গেছে। কেন? কারণ প্রেসিডেন্ট ভ্যাকান্ট হয়ে গেছে, তাই চেয়ারম্যান প্রেসিডেন্টের কাজগুলো করছেন, বর্তমানে সেই চেয়ারম্যানই এখন প্রেসিডেন্ট। তাহলে আগেই বলেছি, তাহলে তিনি যখন প্রেসিডেন্টের কাজগুলো করবেন, যখন তিনি অ্যাক্টিং প্রেসিডেন্ট সেই বা প্রেসিডেন্ট, সেই সময় তো তিনি এসে রাজ্যসভায় আর বসবেন না, তাই সেই সময় কিন্তু ডেপুটি চেয়ারম্যান রাজ্যসভা চালাবে। তাহলে ডেপুটি চেয়ারম্যান কোন সময় রাজ্যসভা চালাবে? চেয়ারম্যান ভ্যাকান্ট থাকলে, চেয়ারম্যান অ্যাবসেন্ট থাকলে, অথবা চেয়ারম্যান যদি প্রেসিডেন্টের কাজগুলো করতে থাকে বা প্রেসিডেন্টের পদে চলে যায়, তাহলে কিন্তু ডেপুটি চেয়ারম্যান হাউস সামলাবে। নেক্সট, দ্য ডেপুটি চেয়ারম্যান ইজ নট সাবঅর্ডিনেট টু দ্য চেয়ারম্যান, একেবারে ডেপুটি স্পিকার আর স্পিকারের ডেপুটি চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যানের সাবঅর্ডিনেট নয়। অর্থাৎ এমনটা ভাবার কিছু নেই ও ডেপুটি চেয়ারম্যান মানে ও চেয়ারম্যানের সাবঅর্ডিনেট, ও চেয়ারম্যানের জুনিয়র, চেয়ারম্যান যা বলবে ওকে তাই করতে হবে। চেয়ারম্যান বললে ভাই জল ফুরিয়ে গেছে, জল নিয়ে আয়, চেয়ারম্যান বললে শোন 3-4টে ফাইল বড় হয়ে গেছে, এগুলো তুই একটু করে দিস তো আমার কাজগুলো, এমনটা নয়।
মানে আমি আবারও বলছি, যেমন এসপি আর ডিএসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এইরকম ভাবার কিছু নেই। এটা আগের দিনও বলেছি। হি ইজ ডাইরেক্টলি রেসপন্সিবল টু দ্য রাজ্যসভা। সে রাজ্যসভার কাছে সরাসরি রেসপন্সিবল, অর্থাৎ সে যখন ওই চেয়ারে বসবে তখন সে ডেপুটি স্পিকারের কাজকর্ম করবে, সরি ডেপুটি চেয়ারম্যানের কাজকর্ম করবে। আবার যখন ওই চেয়ারে থাকবে না তখন তখন নর্মাল অ্যাজ আ মেম্বার হিসেবে সে অ্যাক্ট করবে। বোঝা গেছে? এই পয়েন্টটা বোঝা গেল, লাস্ট পয়েন্টটা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, হোয়েন চেয়ারম্যান প্রিসাইডস ওভার দ্য কাউন্সিল, যখন চেয়ারম্যান কাউন্সিলে, মানে কাউন্সিল মানে কাউন্সিল অফ স্টেট অর্থাৎ রাজ্যসভায় যখন প্রিসাইড করবে, রাজ্যসভায় সভাপতিত্ব করবে, দ্য ডেপুটি চেয়ারম্যান ইজ জাস্ট লাইক অর্ডিনারি মেম্বার অফ দ্য কাউন্সিল। ডেপুটি চেয়ারম্যান কিন্তু তখন একটা অর্ডিনারি মেম্বারের মতোই কাউন্সিলে বা রাজ্যসভায় বসে থাকবে। একটু আগে সেটাই বলছিলাম, তখন তার অন্য কোনো কাজ নেই, সে ওর ডেপুটি নয় যে পাশে পাশে ঘুরবে, পিছনে দাঁড়িয়ে থাকবে, কি কাজ দেয় শুনবে, এমনটা নয়। নেক্সট, স্যালারি ডিটারমাইন্ডেড বাই দ্য পার্লামেন্ট। ডেপুটি চেয়ারম্যানের স্যালারি কত হবে সেটা পার্লামেন্ট ঠিক করবে, এন্ড চার্জ অন দ্য কনসোলিডেট ফান্ড, এবং সেটা কনসোলিডেট ফান্ড থেকে দেয়া হবে তাকে। নেক্সট, হোয়েন এ রেজলিউশন অফ রিমুভাল অফ ডেপুটি চেয়ারম্যান আন্ডার কনসিডারেশন, যখন ডেপুটি চেয়ারম্যানের রেজলিউশন আন্ডার কনসিডারেশন, এটা বানান ভুল আছে, হি ক্যান নট প্রিসাইড ওভার দ্য কাউন্সিল বাট হি মে টেক পার্ট ইন দ্য কাউন্সিল। এক্ষেত্রে আবার ওই ব্যাপারটা অন্য হয়ে গেল, চেয়ারম্যানের থেকে আলাদা। তাহলে তার রেজলিউশন আন্ডার কনসিডারেশন, সে তখন ডেপুটি চেয়ারম্যান হিসাবে কাউন্সিলে বা রাজ্যসভায় সে তখন সভাপতিত্ব করতে পারবে না, কিন্তু সভাপতিত্ব না করতে পারলেও সে তো তখন সবার সদস্য, তার সদস্যপদ তো চলে যাবে না। মানে এমন এমপিদের তো আর রিমুভাল প্রসেস হয় না, তাই সে কিন্তু সেই কাউন্সিলে থাকতে পারে এবং সে এই পুরো প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে একজন সাধারণ সদস্য হিসাবে, ঠিক যেমন স্পিকার পারত সেইভাবে। কিন্তু চেয়ারম্যান পারে না, কারণ চেয়ারম্যান সবার সদস্যই নয়, তাই সে আর সবাই আসার অনুমতি বা যোগ্যতা পায় না। আচ্ছা, এরপর প্যানেল অফ চেয়ারপারসন অফ রাজ্যসভা, অর্থাৎ যেটা তোমরা প্যানেল অফ চেয়ারপারসন অফ লোকসভা পড়েছিলে, ব্যাপারটা ঠিক তেমনই। লোকসভায় যেমন স্পিকার এবং ডেপুটি স্পিকার ছাড়াও আরো বেশ কিছু ম্যাক্সিমাম 10 জনের একটা লিস্ট তৈরি করে রাখা হয়, 1 2 3 4 5 6 7 8 9 10। তাদের কাজ কি, যদি কোনোদিন স্পিকার ডেপুটি স্পিকার না আসে তাহলে তারা এই অর্ডার অনুযায়ী, দেখা গেল যে কোনোদিন স্পিকার এলো না, ডেপুটি স্পিকার এলো না, আর 1 2 3 4 4জন এলো না, তখন 5 নম্বর যে ব্যক্তি সে বসে সভাটা চালাবে। ঠিক আছে, এদেরকে বলা হয় চেয়ারপারসন। ঠিক আছে, এদেরকে বলা হয় চেয়ারপারসন। লোকসভার ক্ষেত্রে এদেরকে কিন্তু আমরা এখানে বলা হচ্ছে দেখো ভাইস চেয়ারপারসন, লোকসভার ক্ষেত্রে কিন্তু আমরা অন্য নাম ভাইস চেয়ারপারসন, এটা আমরা দেখেই লোকসভার ক্ষেত্রে আমরা চেয়ারপারসন বলেছিলাম। এই দেখো, লোকসভার ক্ষেত্রে এদেরকে বলেছিলাম চেয়ারপারসন, কিন্তু এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ভাইস চেয়ারপারসন, প্যানেল অফ ভাইস চেয়ারপারসন অফ রাজ্যসভা। ঠিক আছে, ব্যাপারটা একই, ব্যাপারটা একই, যে একটা প্যানেল তৈরি করে রাখলাম আমরা আপ টু 10 জন, সেখানে যদি দেখা গেল ডেপুটি চেয়ারম্যান আসেনি এখানে, বা চেয়ারম্যান আসেনি, বা আরো 2 জন আসেনি, তখন বাকিদের মধ্যে থেকে কোনো একজন বা 2 জনের পরে যিনি আছেন 3 জন, 3 নাম্বার, তিনি এখানে সভাপতিত্ব করবেন। কি বলছে দেখো, আন্ডার দা অফ দা রাজ্যসভা, বাপরে এটা কি, আন্ডার দা প্রসিডিওর অফ দা রাজ্যসভা, এটা প্রসিডিওর হবে, ছোট করে এখানে লিখেই দিই। Under the procedure of Rajya Sabha, the chairman nominates a panel of vice chairperson. এদেরকে কিন্তু আবার ভোটাভুটিতে আসতে হয় না, যেমন ডেপুটি স্পিকার বা স্পিকারের ভোট হয়, যেমন ডেপুটি চেয়ারম্যান ভোটাভুটির মাধ্যমে আসে, সেরকম এদেরকে আবার ভোটাভুটিতে আসতে হয় না। এই চেয়ারপারসন বা ভাইস চেয়ারপারসন যারা আছেন, সেটা রাজ্যসভায় হতে পারে, লোকসভায় হতে পারে, তাদেরকে নমিনেট করা হয়। ঠিক আছে, লোকসভায় নমিনেট কে করে, স্পিকার। রাজ্যসভায় নমিনেট করবে চেয়ারম্যান অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, under the procedure of Rajya Sabha, the chairman nominates a panel of vice chairpersons. চেয়ারম্যান ভাইস চেয়ারপারসনের একটা প্যানেল নমিনেট করে রাখে। Any one of them can preside in the absence of chairman as or deputy chairman. চেয়ারম্যান অর না, এটা অ্যান্ড হবে, চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যানের অ্যাবসেন্টে এদের মধ্যে যে কোনো একজন যে চাইবে সে কিন্তু এখানে প্রিসাইড করতে পারে বা সভাপতিত্ব করতে পারে।
হি হ্যাজ দ্য সেম পাওয়ার অ্যাজ দ্য চেয়ারম্যান হোয়েন প্রিসাইডিং। যখন তিনি ওই চেয়ারে বসবে, এটা মনে রাখবে যে ওই চেয়ারে যখন যে বসবে তখন সেই সময় তার ওই চেয়ারম্যানের মতো ক্ষমতা চলে আসবে, ওই চেয়ারের ক্ষমতা চলে আসবে। বোঝা গেল? হি হোল্ডস অফিস আনটিল এ নিউ প্যানেল অ্যান্ড ভাইস চেয়ারপারসন ইজ নমিনেটেড। এখানে হি হোল্ডস অফিস মানে এটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, আচ্ছা এই লাইনটায় পরে আসছি, আগে এই লাইনটা পড়ে নাও, আরো ভালো করে বুঝতে পারবো। হোয়েন এনি অফ দ্য মেম্বার অফ দ্য প্যানেল অ্যান্ড চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অ্যান্ড নট প্রেজেন্ট, এটা অ্যাকচুয়ালি আগে চলে এসছে, এটা তার পরে হবে। হোয়েন এনি মেম্বার অফ দ্য প্যানেল, দেখা গেল এই প্যানেলের যে 10 জন মেম্বার, সেই 10 জন মেম্বার কেউ আসেনি। চেয়ারম্যান, সেও সেদিন আসেনি। ডেপুটি চেয়ারম্যান, সেও সেদিন আসেনি। নট প্রেজেন্ট, আদার পার্সন অ্যাজ ডিটারমাইন্ডেড বাই দ্য হাউস অ্যাক্টস অ্যাজ দ্য চেয়ারম্যান। তখন কি হবে? তখন অন্য একজন ব্যক্তি কে হাউস ঠিক করবে ওই দিন চেয়ারম্যান হিসেবে কাজ করার জন্য। বোঝা গেল? এবং সেদিন ও কাজ করবে, চেয়ারম্যান হিসেবে কাজ করবে, ওই চেয়ারে বসে উনিই কাজ করবেন। আচ্ছা, কি বলছে? হি হোল্ডস অফিস আনটিল এ নিউ প্যানেল অ্যান্ড ভাইস চেয়ারপারসন ইজ নমিনেটেড। সে কতক্ষণ কাজ করবে? যতক্ষণ না প্যানেলের কেউ আসছে বা ভাইস চেয়ারপারসন এসে অন্য কোনো ভাইস চেয়ারপারসন নমিনেট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে কাজ করবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট, the panel of vice chairpersons cannot preside over the house when the office of the chairman and deputy chairman is vacant। ভালো করে দেখো, এই যে প্যানেল, এই প্যানেল কখন কাজ করতে পারে? যখন চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান অ্যাবসেন্ট, তখন এই প্যানেলের মধ্যে থেকে কেউ একজন কাজ করতে পারে। কিন্তু যদি চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান ভ্যাকান্ট হয়, একেবারে লোকসভাতেও সেই একই নিয়ম, যদি চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান ভ্যাকান্ট হয় মানে তাদের পদে আর কেউ নেই, তখন কিন্তু এরা কাজ করতে পারবে না। তাহলে তখন কে কাজ করবে? ঠিক লোকসভাতে যেমন হতো, তখন প্রেসিডেন্ট কোনো একজনকে অ্যাপয়েন্ট করে দেবে। যদি চেয়ারম্যান আর ডেপুটি চেয়ারম্যান ভ্যাকান্ট হয়ে যায়, সেই সময় প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে দেবে কাউকে। কি বলছে? ডিউরিং সাচ টাইম, এই সময় চেয়ারম্যানস ডিউটিস আর পারফর্ম বাই দ্য প্রেসিডেন্টস অ্যাপয়েন্টেড দ্য মেম্বার অফ দ্য হাউস। মেম্বার হবে এটা, MEMBER। যখন প্রেসিডেন্ট হাউসে কাউকে অ্যাপয়েন্ট করে দেবে চেয়ারম্যানের জন্য। তাহলে মনে রাখবে, এই প্যানেল কাজ করতে পারবে কখন? যখন ডেপুটি চেয়ারম্যান বা চেয়ারম্যান দুজন একসাথে অ্যাবসেন্ট থাকবে তখন। কিন্তু দুজন একসাথে ভ্যাকান্ট থাকবে তখন কিন্তু এরা ভ্যালুলেস, কারণ এদেরকে যারা অ্যাপয়েন্ট করে গেছিল, এদেরকে যারা নমিনেট করে গেছিল তারাই নেই। সুতরাং তখন অন্য কাউকে কে ঠিক করে দেবে? প্রেসিডেন্ট ঠিক করে দেবে। এটা লোকসভাতেও ঠিক একই জিনিস ঘটে। দ্য ইলেকশন আর হেল্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল টু ফিল দ্য ভ্যাকান্ট অফ দ্য পোস্ট। কোন পোস্ট? ভাইস প্রেসিডেন্ট বা ডেপুটি চেয়ারম্যান। ঠিক আছে? এর যে ইলেকশনটা যদি ভ্যাকান্ট থাকে, কতদিনের মধ্যে করতে হবে এরকম কিছু বলা নেই, বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা ভ্যাকান্টটা পূরণ করতে হবে। আচ্ছা, সেক্রেটারিয়েট পার্লামেন্ট, সেক্রেটারিয়েট অফ পার্লামেন্ট, আমরা সেক্রেটারিয়েট অফ পার্লামেন্টটা পড়বো আজকে। পার্লামেন্টের সেক্রেটারিয়েট, তোমরা জানো যে এক্সিকিউটিভরা, মন্ত্রীরা, তারা সেক্রেটারিয়েট ছাড়া কাজ করতে পারে না। কিছু শিক্ষিত লোকজন সবসময় সব জায়গায় দরকার হয়, যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে তাদেরকে হেল্প করবে, তাদের প্রসিডিওরটা বোঝাবে। ঠিক আছে? কি বলছে? ইচ হাউস অফ পার্লামেন্ট হ্যাজ সেপারেট সেক্রেটারিয়েট স্টাফ। প্রত্যেকটা হাউসের, পার্লামেন্টে যে দুটো হাউস, তাদের আলাদা আলাদা সেপারেট সেক্রেটারিয়েট স্টাফ আছে। দো দেয়ার ক্যান বি সাম পোস্ট, এটা পোস্ট হবে, পাস্ট হয়ে আছে, পোস্ট কমন টু বোথ হাউসেস। হতে পারে এমন কিছু পোস্ট আছে যেটা দুটো হাউসের ক্ষেত্রে কমন, বাট দুটো হাউসেই কিন্তু বেশ কিছু সেপারেট আমাদের সেক্রেটারিয়েট আছে। দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড সার্ভিস কন্ডিশনস আর রেগুলেটেড বাই দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের যে সেক্রেটারিয়েট আছে, এরা কিন্তু আইএএস বা অন্য কোথাও থেকে আসে না। ঠিক আছে? এটা কিন্তু পার্লামেন্টের পরীক্ষা হয় আলাদা করে, পার্লামেন্ট সেক্রেটারিয়েট লেভেলের আলাদা পরীক্ষা হয়। সেই সেক্রেটারিয়েট লেভেলের পরীক্ষাতে যারা পাস করে, তাদের আবার ট্রেনিং দিয়ে এখানে আলাদা করে তৈরি করা হয়। বোঝা গেল? এখানে তাদেরকে আলাদা করে জব ক্রিয়েট করা হয়। এটা তেমন কিছু একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু মনে রেখো এতে পার্লামেন্টের সেক্রেটারিয়েট থাকে প্রত্যেকটা হাউসে। হ্যাঁ, তারা হয়তো সভাতে থাকে না, যে বসে বসে তারা মিটিং করছে এমন নয়, তাই লোকসভা রাজ্যসভাতে তাদের তুমি দেখতে পাবে না, কিন্তু
আরো অন্য অন্য জায়গায় তাদের অফিস আছে, মানে পার্লামেন্টের মধ্যেই তাদের অফিস আছে, তারা সেখানে থাকে। দ্য সেক্রেটারিয়েট অফ ইচ হাউস ইজ হেডেড বাই এ সেক্রেটারি জেনারেল। প্রত্যেকটা হাউসের যে সেক্রেটারি থাকবে, যতগুলো সেক্রেটারি থাকবে তাদের একজন করে হেড থাকবে। রাজ্যসভার একজন সেক্রেটারি জেনারেল থাকবে, লোকসভারও একজন সেক্রেটারি জেনারেল আছে। দিস ইজ পার্মানেন্ট অফিস, এটা পার্মানেন্ট অফিস। এমনটা ভেবো না যে লোকসভা ভেঙে গেল মানে লোকসভার সেক্রেটারি জেনারেল আর লোকসভার সমস্ত সেক্রেটারি তাদেরও চাকরি চলে গেল, এমনটা না। এটা পার্মানেন্ট হাউস, মানে অফিস বা পদ। যে চাকরি করবে সে তার একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত, 60 বছর বয়স পর্যন্ত এখানে চাকরি করবে। দিস ইজ পার্মানেন্ট অফিস এন্ড দে আর অ্যাপয়েন্টেড বাই প্রিসাইডিং অফিসার্স অফ দ্য হাউস। তাহলে লোকসভা সেক্রেটারিয়েটদের কে অ্যাপয়েন্ট করবে? পরীক্ষা নেবে, তারপর অ্যাপয়েন্ট কে করবে? স্পিকার। রাজ্যসভার সেক্রেটারিয়েটদের কে অ্যাপয়েন্ট করবে? চেয়ারম্যান। ঠিক আছে, রাজ্যসভা সেক্রেটারিদের চেয়ারম্যান অ্যাপয়েন্ট করবে। কিন্তু যখন অ্যাপয়েন্ট করা হলো, দেখা গেল স্পিকার অ্যাপয়েন্ট করলো এবং 3 বছর পরে স্পিকার আর স্পিকার পদে থাকলো না, তাই বলে সেই ব্যক্তিটাও থাকবে না? না, যাকে অ্যাপয়েন্ট করা হলো সে কিন্তু তার পুরো টেনিওর এখানে থাকবে। এটা পার্মানেন্ট অফিস। ক্লিয়ার? বোঝা গেল ব্যাপারটা? সেক্রেটারিয়েট ব্যাপারটা বোঝা গেল? রোহিত, বোঝা গেছে? শুনতে পেলাম না স্যার রোহিত। আরেকবার রিপিট করবেন? কোন জায়গাটা বলো? এই লাস্ট পয়েন্ট, ওই যে যেটা বললেন যে লোকসভা গুলোকে স্পিকার ইয়ে করছে আর রাজ্যসভা গুলোকে হ্যাঁ, চেয়ারম্যান, তারপরে এই কি বললেন? হ্যাঁ, তারপরে বললাম যে এটা পার্মানেন্ট অফিস। এটা এমন নয় যে স্পিকার তো সে তার বয়সে 60 বছর বয়স পর্যন্ত স্পিকার থাকবে, এমনটাই নয়। স্পিকার তো 5 বছর থাকবে ম্যাক্সিমাম, তাই তো? এমনটা নয় যে স্পিকার রিক্রুট করছে বলে স্পিকার যখন চলে যাবে তারও কাজ চলে গেল। ঠিক আছে, এটা কিন্তু যে এই চাকরিগুলো করছে তাদেরকে অ্যাপয়েন্ট করছে লোকসভায় হলে স্পিকার, রাজ্যসভায় হলে চেয়ারম্যান, কিন্তু তাদের যে অফিসটা সেটা পার্মানেন্ট অফিস। অর্থাৎ তারা কিন্তু এই হাউস ভেঙে যাওয়ার সাথে সাথে তারা চলে যাবে না, বা তাদেরকে যারা অ্যাপয়েন্ট করছে তাদের টেনিওর কমপ্লিট হয়ে গেল মানে সেক্রেটারিদের টেনিওর কমপ্লিট হয়ে গেল, এমন ব্যাপারটা নয়। ক্লিয়ার টুম্পা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর কি বলছে? লিডার্স ইন পার্লামেন্ট, পার্লামেন্টের লিডার। কি বলছে? আন্ডার দ্য রুলস অফ লোকসভা দ্য লিডার অফ দ্য হাউস মিন্স প্রাইম মিনিস্টার ইফ হি ইজ এ মেম্বার অফ লোকসভা। লোকসভার নিয়ম অনুযায়ী যদি প্রধানমন্ত্রী লোকসভার হয়, যদি প্রধানমন্ত্রী লোকসভার সদস্য হয়, তাহলে বাই ডিফল্ট প্রধানমন্ত্রী হবে লোকসভার লিডার। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে? ছোট ছোট করে বোঝো। ইফ পিএম ইজ এ মেম্বার অফ রাজ্যসভা, যদি পিএম রাজ্যসভার মেম্বার হয়, মানে যেমনটা ছিল মনমোহন সিং, দেন হি ক্যান নমিনেট এ মিনিস্টার ফ্রম লোকসভা অ্যান্ড ইটস লিডার। তাহলে তিনি কিন্তু লোকসভাতে একজন ব্যক্তিকে নমিনেট করতে পারবে লোকসভার লিডার হিসাবে। বর্তমানে লোকসভার লিডার কে? নরেন্দ্র মোদী। কারণ বর্তমান প্রাইম মিনিস্টার তিনি কিন্তু লোকসভার সদস্য। তাই পার্লামেন্টে যে প্রসিডিওর, লোকসভার যে রুল, সেখানে বলা হচ্ছে প্রাইম মিনিস্টার যদি লোকসভার সদস্য হয় তাহলে কিন্তু প্রাইম মিনিস্টারই হবে লোকসভার লিডার। আরো একবার প্রথম লাইনটা পড়ি। আন্ডার দ্য রুলস অফ লোকসভা দ্য লিডার অফ দ্য হাউস মিনস প্রাইম মিনিস্টার ইফ হি ইজ এ মেম্বার অফ লোকসভা। বোঝাতে পারলাম? লোকসভার রুলস অনুযায়ী লিডার অফ দ্য হাউস হচ্ছে প্রাইম মিনিস্টার, যদি সে লোকসভার সদস্য হয়ে থাকে। কিন্তু পরের লাইনে বলছে ইফ প্রাইম মিনিস্টার ইজ এ মেম্বার অফ রাজ্যসভা, যদি প্রাইম মিনিস্টার রাজ্যসভার মেম্বার হয়, যেমন 10 বছর ছিলেন মনমোহন সিং, তখন কি হবে? হি ক্যান নমিনেট এ মিনিস্টার ফ্রম লোকসভা অ্যাজ ইটস লিডার। তার মানে তখন তিনি লোকসভাতে একজন এমপি কে নমিনেট করে দেবেন, সেখানে সব মানে তার লিডার হিসাবে। যেমন মনমোহন সিং এখানে নমিনেট করে রেখেছিলেন কাকে? প্রণব মুখার্জিকে। ঠিক আছে, তাই তখন লোকসভার নেতা ছিল প্রণব মুখার্জি। আর মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসেবে রাজ্যসভার সদস্য, তার মানে বাই ডিফল্ট রাজ্যসভার নেতা মনমোহন সিংই হবে। প্রধানমন্ত্রী যে কক্ষের হবে সেই কক্ষের নেতা তিনি হবেন। ঠিক আছে, আর প্রধানমন্ত্রী তার উল্টো কক্ষের জন্য একটা নেতা নির্বাচন করে দেবেন। কি বললাম? প্রধানমন্ত্রী যে কক্ষের হবেন বাই ডিফল্ট তিনি হবেন সেই কক্ষের নেতা, এবং অন্য কক্ষের জন্য তিনি একজন নেতা নির্বাচন করে দেবেন। এই হচ্ছে মোদ্দা কথা পাতি বাংলা ভাষা। বোঝা গেছে ব্যাপারটা?
আচ্ছা বুঝতে হ্যাঁ সে হ্যাঁ, সে আচ্ছা পরের লাইনে তাই সংক্ষেপে বলে দিচ্ছে সেম কন্ডিশন ইজ অ্যাপ্লিকেবল ফর রাজ্যসভা। একই কন্ডিশন রাজ্যসভার জন্য অ্যাপ্লিকেবল। এরপর কি বলছে, হি ক্যান অলসো নমিনেট ডেপুটি লিডার টু দ্য বোথ হাউসেস। এবার সে চাইলে সে দুটো হাউসেই ডেপুটি লিডারও, একটা হাউসে সে নিশ্চয়ই লিডার যে কোনো একটা হাউসে, এবার সে চাইলে বাকি দুটো হাউসে ডেপুটি লিডারও নমিনেট করতে পারে। করতেই হবে বাই ডিফল্ট তা না, চাইলে করতে পারে। বোঝা গেল? আচ্ছা, এবার লিডার অফ অপোজিশন, এটা পরে আজকে ক্লাস আমরা শেষ করব। লিডার অফ অপোজিশন অর্থাৎ বিরোধী দলনেতা বর্তমানে রয়েছেন রাহুল গান্ধী। কি বলা হচ্ছে, লিডার অফ অপোজিশন মিন্স দ্য লার্জেস্ট অপোজিশন পার্টি হ্যাভিং নট লেস দ্যান 1/10 সিট অফ দ্য টোটাল সিট অফ দ্য হাউস। তাহলে দুটো জিনিস আমরা বুঝতে হবে, লিডার অফ অপোজিশন মানে কি, লার্জেস্ট অপোজিশন পার্টি, যতগুলো অপোজিশন পার্টি আছে তাদের মধ্যে সব থেকে বেশি আসন যে পেয়েছে। অর্থাৎ সরকার পক্ষ ছাড়া বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, এক্সেপ্ট সরকার পক্ষ, তাদের বাদ দিয়ে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে থেকে সব থেকে বেশি আসন যে পেয়েছে, ঠিক আছে, তাদের দলের লোক হবে লিডার অফ অপোজিশন। শুধু তাই নয়, তাদের দলকে কিন্তু মিনিমাম 1/10 অফ সিটস অফ টোটাল হাউস এটা পেতে হবে। অর্থাৎ যদি বর্তমানে 545টা টোটাল হাউসের সিট থাকে, তাহলে তাকে মিনিমাম 1/10 ক্রস করতে হবে, মানে 55খানা আসন তাকে পেতেই হবে। এবং এই কথাটাই আগের দিন বলছিলাম, এই 55খানা আসন যে পাবে মিনিমাম, তবেই তো সে বিরোধী দলনেতা বা বিরোধী দল হিসেবে মর্যাদা পাবে। কিন্তু 2019 সালে এবং 2014 সালে পরপর দুটো নির্বাচনে এই মিনিমাম 55টা আসন সরকার পক্ষের পরে, মানে বিজেপির পরে, তারপরে মিনিমাম 55খানা আসন একক দল হিসেবে কেউ পায়নি। ঠিক আছে, এবারে পেয়েছে কংগ্রেস, তাই কংগ্রেস হয়েছে, এবং সব থেকে বেশি পেয়েছে, তাই কংগ্রেস হয়েছে লোকসভার মূল অপোজিশন পার্টি। যদিও আগের দুবার কংগ্রেস না পেলেও লোকসভা চালানোর ক্ষেত্রে তার নীতি নির্ধারণ ঠিক করার জন্য কংগ্রেস থেকেই প্রথম 2014 থেকে 2019 মল্লিকা অর্জুন খার্গে এবং 2019 থেকে 2024 অধীর রঞ্জন চৌধুরী, এরা কিন্তু লোকসভার কংগ্রেসের থেকেই তারা কিন্তু অপোজিশন লিডার হিসেবে কাজ করেছে অ্যাজ আ লার্জেস্ট অপোজিশন পার্টি। কিন্তু লার্জেস্ট অপোজিশন পার্টি হলেই তো আবার তুমি অপোজিশন পার্টি হয়ে যাবে না, তবুও তাকে দেয়া হয়েছিল তোমাকে লার্জেস্টও হতে হবে, আবার মিনিমাম 1/10 সিট পেতে হবে। অর্থাৎ দেখা গেল এই 55টা সিট ক্রস করেছে এমন রাজনৈতিক দল তিনটে আছে, একজন পেয়েছে 55, একজন পেয়েছে 60, আর একজন পেয়েছে 70। তাহলে যারা 70 পেল তারাই হবে লার্জেস্ট অপোজিশন পার্টি, বা তারাই হবে অপোজিশন পার্টি, এবং সেই 70 জনের মধ্যে থেকে একজন হবে অপোজিশন লিডার। বোঝাতে পেরেছি ব্যাপারটা? হ্যাঁ স্যার জ্যোতিকা, হ্যাঁ স্যার। হ্যাঁ ভিডিওটা আরো একবার দেখো প্লিজ বাড়িতে একটু মন দিয়ে। আচ্ছা, হিজ স্যার হ্যাঁ বলো, বলো টুম্পা। দু তিনটে দল হ্যাঁ স্যার বলছি দু তিনটে দল যদি একসাথে মিলে ওই 55টা সিট পায় না না তখন কি তাহলে লার্জেস্ট না, এক্ষেত্রে কোয়ালিশনের কোনো জায়গা নেই। কোয়ালিশন করে জোট বেঁধে তুমি সরকার গঠন করতে পারো, জোট বেঁধে বিরোধী হওয়া যাবে না। বোঝা গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ his main function is to, good question, his main function is to provide constructive criticism to the policies of the government। তাহলে বিরোধী পক্ষকে এখানে কেন দরকার, বিরোধী দলনেতাকে কেন দরকার, বিরোধী দলনেতা তার মূল কাজ হচ্ছে সে গভর্নমেন্টের যে পলিসি গুলো আছে, গভর্নমেন্ট যে নীতিগুলো নিচ্ছে, সেগুলোর একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে। অর্থাৎ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের ভালো বাংলা কি বলতে পারি, সেগুলো একটা সুন্দরভাবে তারা তার ঠিক ভুলগুলোকে তুলে ধরবে সরকারের কাছে। বোঝা গেল? দ্য অপোজিশন লিডার অফ লোকসভা নমিনেটস। এবার লোকসভায় যে অপোজিশন লিডার হবে, দেখা গেল যে এখন রাহুল গান্ধী হচ্ছে লোকসভার অপোজিশন লিডার, অর্থাৎ লোকসভার লার্জেস্ট অপোজিশন পার্টি কংগ্রেস, এবং তারা 1/10 আসন, মিনিমাম 1/10 আসনের বেশি তারা অবশ্যই পেয়েছে। তখন তিনি কি করতে পারেন, দ্য অপোজিশন লিডার অফ লোকসভা নমিনেটস এ মেম্বার অফ রাজ্যসভা ফ্রম হিজ পলিটিক্যাল পার্টি অফ অপোজিশন। ঠিক আছে, তিনি কি করবেন, আবার রাজ্যসভায় তার রাজনৈতিক দলের একজনকে অপোজিশন লিডার হিসেবে তিনি নমিনেট করে দেবেন। দেখা গেল রাজ্যসভায় তার রাজনৈতিক দল
হাইয়েস্ট অপোজিশন পার্টি নয়। রাজ্যসভায় দেখা গেল যে অন্যান্য রাজনৈতিক দল আছে তার থেকে অনেক বেশি রাজ্যসভায় আসন আছে। তা সত্ত্বেও যেহেতু লোকসভায় মূল অপোজিশন দল হচ্ছেন তারা, তাই রাজ্যসভাতেও বাই ডিফল্ট সেই লোকসভার অপোজিশন লিডার রাজ্যসভার অপোজিশন লিডার ঠিক করে দেবে। বোঝাতে পারলাম ব্যাপারটা? স্যার আরেকবার রিপিট করবেন। আর একবার রিপিট করবো, তাহলে একটু অন্যরকম ভাবে রিপিট করি। অর্থাৎ রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু এই যে প্রথম লাইনটা বললাম এটা দেখা হয় না। রাজ্যসভার অপোজিশন লিডার কি হবে সেটার ক্ষেত্রে এটা দেখা হয় না। সেটার ক্ষেত্রে কি দেখা হয়, লোকসভায় যে অপোজিশন লিডার হলো তার দল থেকে একজনই রাজ্যসভার, তার দলের রাজ্যসভার এমপি রাজ্যসভার অপোজিশন লিডার হয়ে যায়। বোঝা গেল টুম্পা? তাহলে এটাও কি বিরোধী দলের যে লিডার হবে সেই কি ঠিক করে দেবে যে রাজ্যসভাতে কে হ্যাঁ, সেটাই তো লিডার বলছি। হবে? এই তো দেখো না, লাস্টেরটা দেখো না, দ্য অপোজিশন লিডার অফ লোকসভা নমিনেটস দ্য মেম্বার অফ রাজ্যসভা ফ্রম হিজ পলিটিক্যাল পার্টি। এটা পার্টি হবে অব অপোজিশন। বোঝা গেল? সেই ঠিক করে দেবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, the salary and allowances and other facilities are equivalent as a cabinet minister. এটা পরীক্ষায় বারবার আসে। যে মূল অপোজিশন লিডার, লোকসভার যিনি অপোজিশন লিডার, তার স্যালারি, তার অ্যালাওয়েন্সেস এবং তার অন্যান্য ফেসিলিটিস একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান হয়। ঠিক আছে? ইন ইউএসএ তে দ্য লিডার অফ হাউস আর কল্ড মেজরিটি লিডার। ইউএসএ তে হাউসের যে লিডার তাকে বলা হয় মেজরিটি লিডার। যে কোনো হাউসে যে লিডার থাকছে তাকে বলছে মেজরিটি লিডার। অ্যান্ড লিডার অফ অপোজিশন কল্ড মাইনরিটি লিডার, এবং অপোজিশন লিডারকে বলা হচ্ছে মাইনরিটি লিডার। কারণ ইউএসএ তে দুটো দল আছে, যে দল বেশি আসন পায় তার নেতাকে বলবো মেজরিটি লিডার, আর যে দল কম আসন পায় তার নেতাকে বলবো মাইনরিটি লিডার। ওদের দ্বিদলীয় পার্টি হ্যাঁ, এইভাবে আমার হয়। ঠিক আছে। হ্যাঁ, বলো। শুভ বলো কি বলছো? বলছি যে যদি লিডার অফ অপোজিশনের ঠিক করে দেবেন, আপনি বললেন তো যে রাজ্যসভায় কে তার অপোজিশন হবে, হ্যাঁ, সেই রাজ্যে যদি কোনো সিট না পায় তাহলে? সে অন্য কাউকে তার কোনো বন্ধু রাজনৈতিক দল থেকে ঠিক করে দেবে। রাজ্যসভায় মানে রাজ্যে তো নয়, রাজ্যসভা মানে পার্লামেন্টের যে আর একটা রাজ্যসভা বলে কক্ষ আছে সেটা, রাজ্যে নয়। ঠিক আছে? হ্যাঁ, রাজ্যে না থাকলে রাজ্যসভাতেও আচ্ছা থাকতে আচ্ছা পারবে না, কোনো রাজ্যে না থাকলে কোনো রাজ্যসভাতে থাকতে পারবে না। এটাও ঠিক কথা। রাজ্যসভাতে মিনিমাম একটা দুটো তো তার থাকবেই, এমনটা হয় না। ধরে নিলাম হাইপোথেটিক্যালি এমন হলো কংগ্রেসের এই মুহূর্তে রাজ্যসভায় একটাও সিট নেই, তাহলে কংগ্রেস তার বন্ধু রাজনৈতিক দল যারা আছে, যারা ওই কংগ্রেসের ইন্ডি জোট না পিন্ডি জোট ওইসবে ছিল, ঠিক আছে, তাদের থেকে একজনকে করে দেবে। আচ্ছা, ব্রিটেনে কি বলা আচ্ছা হয় আচ্ছা, ঠিক আছে। এটাও খুব ইম্পর্টেন্ট। ইন ব্রিটেন লিডার অফ অপোজিশন আর কল্ড শ্যাডো ক্যাবিনেট। ব্রিটেনে কি বলা হয়, ব্রিটেনে লিডার অফ অপোজিশনদেরকে বলা হয় শ্যাডো ক্যাবিনেট। তার মানে একটা ক্যাবিনেট আমাদের আছে, ক্যাবিনেট মিনিস্ট্রি, গুরুত্বপূর্ণ মন্ত্রী পরিষদ, আর তার সাথে রাজ্যসভার অপোজিশন লিডার আর লোকসভার অপোজিশন লিডার, এই দুটোকে কি বলবো, শ্যাডো ক্যাবিনেট। ঠিক আছে? কোথায় বলা হয়? ব্রিটেনে। দারুণ নাম। ঠিক আছে, তাহলে এটা মনে রেখো, পরের দিন আমরা হুইপ থেকে আবার শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলোই। চলো, গুড নাইট, সবাই ঠিকঠাক ভাবে লেখাপড়া। তাই কালকেরই ক্লাস হবে তো নাকি? কালকেই ক্লাস হওয়ার কথা আছে না, আমি বিকেলের মধ্যে তোমাদেরকে জানিয়ে দেবো কাল ক্লাস হবে কিনা। কাল আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি ফিরতে পারি অবশ্যই হবে। আমি জানিয়ে দেবো, 5টার মধ্যে জানিয়ে দেবো। স্যার কাল ক্লাস হলে 8টার পর হলে ভালো হয়। হ্যাঁ, শনিবার হলে 8:30 থেকেই হয়, সেটা আমার মনে আছে, কিন্তু কাল ক্লাসটা হবে কিনা আমি তার আগে 5টা 5:30টার দিকে একবার গ্রুপে চোখ রেখো। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে স্যার। চলো, এই পর্যন্তই। গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট।